হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা তোমার হচ্ছে ভাই পরিমাণগত রসায়নের নতুন একটা লেকচার স্টার্ট করতেছি। সো এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, তোমরা নিশ্চয়ই এখানে জয়েন দেওয়া আসো। যদি কেউ জয়েন দেওয়া না থাকো তাহলে এখানে জয়েন দিতে পারো। আচ্ছা, আজকে আমরা কি পড়বো? আজ আমরা হচ্ছে যে বলছিলাম যে তোমার হচ্ছে ভাই ঘনমাত্রা প্রকাশের 5টা পদ্ধতি নিয়ে আমাদের বইতে আলোচনা করা আছে। সেগুলো কি কি ছিল ভাই? একটা ছিল তোমার হচ্ছে ভাই মোলারিটি, একটা ছিল নর্মালিটি, একটা ছিল মোলালিটি, একটা ছিল পিপিএম, পিপিবি এবং পিপিটি, আরেকটা ছিল তোমার হচ্ছে ভাই পার্সেন্টেজ, ওই যে ডাব্লিউ বাই ভি বা ডাব্লিউ বাই ডাব্লিউ বা ভি বাই ভি। সো অলরেডি হচ্ছে আমরা দেখো এই মোলারিটি এবং নর্মালিটি নিয়ে কিন্তু আলোচনাও করে আসছি এবং ম্যাথও দেখে আসছি। আজকে আমরা যেটা কভার করার ট্রাই করবো সেটা হচ্ছে মোলালিটি, তারপরে তোমার এই যে পিপিএম যেগুলো আছে এগুলো, আর একটা হচ্ছে তোমার হচ্ছে ভাই পার্সেন্টেজ। সবগুলোর হচ্ছে আমরা থিওরি প্লাস ম্যাথ আজকে কভার করার ট্রাই করবো, কারণ যদি আজকে আমরা এটা শেষ করতে পারি তাহলে হচ্ছে আমরা আগামী দিনে টাইট্রেশন স্টার্ট করে দিতে পারবো। সো চলো তাহলে আমরা আমাদের পড়া স্টার্ট করি ভাই। তা আমরা তাহলে অলরেডি তো যেহেতু ওই দুইটা নিয়ে মোলালিটি এবং নর্মালিটি নিয়ে পড়ে আসছি, আজকে হচ্ছে আমরা স্টার্ট করবো তোমার হচ্ছে ভাই মোলালিটিকে নিয়ে। আচ্ছা, প্রথম কথা, মোলালিটি জিনিসটা কি? আমি তোমাকে আগে মোলালিটির ফর্মুলাটা লিখে দিই, তারপর হচ্ছে তুমি বুঝতে পারবা যে মোলালিটি আসলে সংজ্ঞাটা তোমার জন্য ইজি হয়ে যাবে। দেখো ভাই, আমরা বলে আসছিলাম মোলালিটিকে আমরা সংক্ষেপে কী দিয়ে প্রকাশ করি? ছোটো হাতের এম দিয়ে প্রকাশ করি। তো মোলালিটির যে ফর্মুলা আছে সেটা হচ্ছে যে মোলালিটি, এটার ফর্মুলা হচ্ছে ভাই তোমার এখানে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা, দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রাবকের ভর, ডিভাইডেড বাই দ্রাবকের ভর। তাহলে মোলারিটির ফর্মুলা কি দেখো তো ভাই? মোলারিটি যেটাকে আমরা সংক্ষেপে ছোটো হাতের এম দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে যে ভাই এটার ফর্মুলা হচ্ছে যে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রাবকের ভর। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে দ্রাবকের ভর যেটা আছে না ভাই, এটাকে অবশ্যই মাস্ট বি কেজি এককে বসাইতে হবে। তাহলে দ্রাবকের ভরটা মাস্ট বি কোন এককে বসবে? কেজি এককে বসবে। এই জিনিসটা একটু আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি কখনো আমাকে এখানে কোয়েশ্চনে যদি দ্রাবকের ভরটা যদি গ্রামে দেওয়া থাকে, আমাকে অবশ্যই এটা কোথায় নিয়ে যেতে হবে ভাই? কেজিতে নিয়ে যেতে হবে। ওকে, আশা করি এটা বুঝতে পারছি ভাই আমরা। তাহলে চলো এটাকে আমি বক্স করে দিই ফর্মুলাটাকে, এখানে চলো এটাকে আমি বক্স করে দিই। সো এটা হচ্ছে আমার এখানে মোলালিটির ফর্মুলা। হ্যাঁ, আসো এখন এটা থেকে যদি আমরা সংজ্ঞা দিতে যাই। আচ্ছা, সংজ্ঞা দেওয়ার আগে একটা জিনিস আমরা একটু করে আলোচনা করি। আসো, সেটা হচ্ছে যে এটা কি টেম্পারেচার ডিপেন্ডেন্ট কি না। একটা জিনিস দেখো তো ভাই, আমরা বলে আসছিলাম কি বলতো, তোমার মোলালিটি কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট না। কেন? কারণ টেম্পারেচার ডিপেন্ডেন্ট হইতে হলে আমার কিন্তু এখানে আয়তন থাকতে হবে সূত্রের মধ্যে। কিন্তু খেয়াল করে দেখো, এখানে কিন্তু তোমার সবগুলো কিন্তু ভর, মানে মোল সংখ্যা যদি চিন্তা করো, মোল সংখ্যা মানে কত? ওই যে এম বাই এম, তাহলে এটা একটা ভরের একটা ব্যাপার। আবার এখানে দ্রাবকের ভর, মানে এটা হচ্ছে ভরের একটা ব্যাপার। তো ভর কিন্তু তোমার নর্মালি তাপমাত্রা পরিবর্তনের সাথে কিন্তু ভরটা কিন্তু চেঞ্জ হয় না। তোমার কি চেঞ্জ হয় বলো তো? আয়তন চেঞ্জ হয়ে যায়। ওকে, সো এখানে যেটা হবে, তাহলে এখানে যেহেতু তোমার আয়তনের কোনো ব্যাপার স্যাপার নাই এই সূত্রের মধ্যে মোলালিটির, তাই মোলালিটি তোমার কি হবে না ভাই? তাপমাত্রার উপর নির্ভরশীল হবে না। কিন্তু মোলারিটি এবং নর্মালিটি আমরা কি দেখে আসছি? তাপমাত্রার উপর নির্ভরশীল ছিল। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা দেখো, এখানে আমরা তাহলে মোলারিটি যদি সংজ্ঞা দিতে চাই, আমরা তাহলে সংজ্ঞাটা কী দিব ভাই? দেখো, আমরা অলরেডি বলে আসছি কোনো কিছুর যখন আমরা সংজ্ঞা দিতে যাই, নিচের জিনিসটাকে কত করে দেওয়া লাগে? 1 করে দেওয়া লাগে, তাই না? তাহলে এখানে তুমি তাপমাত্রা তো কোনো ব্যাপার নাই, তুমি তাহলে কী বলবো? এখানে দেখো যে বলবো হচ্ছে আমরা 1 কেজি দ্রাবকের মধ্যে যত মোল দ্রবীভূত থাকবে সেটাকে আমরা বলবো যে ওই দ্রবণের মোলারিটি। তাহলে এখানে আমাদের ডেফিনেশনটা কী হবে? ডেফিনেশনটা আমাদের হবে এখানে 1 কেজি দ্রাবকের মধ্যে যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলালিটি বলে। তাহলে ভাই দেখো, এখানে কিন্তু আমরা তাপমাত্রার কথাটা লিখি নাই। কেন? কারণ এই ফর্মুলার মধ্যে দেখো আয়তনের কোনো ব্যাপার নাই। তাপমাত্রার সাথে আসলে আয়তনের সরাসরি সম্পর্ক থাকে। এই জন্য আয়তন যদি কখনো সূত্রে থাকে, তাহলে অবশ্যই ওই রাশিটা তাপমাত্রার উপর নির্ভরশীল হবে। কিন্তু যেহেতু এখানে মোলালিটির ফর্মুলাতে দেখো দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রাবকের ভর, এখানে কোনো আয়তনের ব্যাপার স্যাপার নাই, তাই এখানে কোনো কী হয় না বলো তো? তোমার এখানে এই মোলালিটি কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল না। তাহলে দেখো অলরেডি আমরা কি দেখে আসছি? অলরেডি আমরা দেখে আসছি তোমার হচ্ছে ভাই, আমার কাছে যে মোলারিটি ছিল এবং আমার কাছে যে নর্মালিটি ছিল, এই দুইটা জিনিসই হচ্ছে আমার এখানে তাপমাত্রার উপর নির্ভরশীল ছিল। অলরেডি এই দুটো জিনিস আমরা দেখে আসছি।
মোলারিটি এবং নর্মালিটি এই দুটো জিনিসই কিন্তু আমার কিসের উপর ডিপেন্ডেন্ট ছিল ভাই? তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট ছিল। টেম্পারেচার এর উপর নির্ভরশীল ছিল। কেমন? এটা আমরা আগেই দেখছি জিনিসটা। আচ্ছা, কিন্তু আমরা তাহলে এখানে বলে দিব আমাদের এখানে হচ্ছে যে ভাই মোলালিটি যেটা আছে, মোলালিটি এটা কিন্তু কিসের উপর ডিপেন্ডেন্ট করে না? তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট করে না। মানে টেম্পারেচার এর উপর ডিপেন্ড করে না, মানে এটা তাপমাত্রা নির্ভরশীল না। কেন? কারণ এখানে দেখো, এখানে কোনো কিন্তু আয়তন রিলেটেড কোনো টার্ম নাই। অর্থাৎ এখানে আমরা তাহলে লিখবো এখানে যেহেতু তাপমাত্রার সাথে ভর পরিবর্তন হয় না, তাই মোলারিটি চেঞ্জ হবে না। কারণ এখানে তো সম্পূর্ণ ভরের ব্যাপার, চেঞ্জ হবে না। ওকে, এখন তুমি একটা জিনিস বলতে পারো, সেটা হচ্ছে যে ভাই নর্মালি তো আমরা জানি যে ঘনমাত্রা ইজ ইকুয়াল টু হচ্ছে m/v। আমি যদি টেম্পারেচার চেঞ্জ করি তাহলে আমি বুঝতেছি হচ্ছে যে আমার এখানে ঠিক আছে এই ভরটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমার এখানে তো ভাই আয়তন চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে তাহলে কীভাবে ভরটা ফিক্স থাকতেছে? ঠিক আছে, কীভাবে ভরটা ফিক্স থাকতেছে? মানে নর্মালি আমাদের দেখো না, আমরা এখানে এই যে যদি ফর্মুলা লিখি, এখানে রো ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে সবাই ভাই m/v। তাহলে এখানে দেখো m মানে কত লিখতে পারি আমরা? রো ইন্টু ভি লিখতে পারি। তা আপনি বলতেছেন যে তাপমাত্রা চেঞ্জ করলেও ভর চেঞ্জ হবে না, কিন্তু আমরা দেখতেছি এখানে যদি আমি কোনো কারণে তাপমাত্রা চেঞ্জ করি, যদি আমি কী করি তাপমাত্রাটা চেঞ্জ করি, তাহলে তো আমার এখানে ভি চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে আমার ধরো সাপোজ আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। সাপোজ ধরো আমি এখানে কোনো কারণে তোমার, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ডিসকাশন, টেম্পারেচারকে যদি বাড়াই দিই তাহলে কী হবে? আমরা কতদিন দেখে আসছিলাম টেম্পারেচারকে বাড়াই দিলে হচ্ছে আমার এখানে ওই যে দ্রাবকের আয়তন তোমার হচ্ছে ভাই কমে যায়। দ্রাবকের আয়তন কমে গেলে কী হবে? তোমার এখানে দ্রবণের আয়তন কমে যাবে। আর যদি দ্রবণের আয়তন কমে যায় তাহলে এখানে কী হবে? এখানে দেখো তো যে আমরা বলছিলাম মোলারিটি এটা তোমার কী হইতো? তখন বেড়ে যাইতো, তাই না? আচ্ছা, একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এখানে দেখো তো, আমরা এটাও জানি সবাই, এই যে তোমার নর্মালি চিন্তা করো জিনিসটা, আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে আসো যে সাপোজ তোমার এখানে একটা পাত্র রাখা আছে। আমি যদি একটু ফিগার আনি একটা, আমি আসলে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই ভাই। ধরো তোমার এখানে একটা পাত্র রাখা আছে, ধরো দুইটা পাত্র আমরা নিচ্ছি এখানে, হ্যাঁ? আচ্ছা, তাহলে এখানে আমি তোমাকে বলতেছি যে সাপোজ ধরো প্রথম পাত্রের মধ্যে একটা দ্রবণ রাখা আছে, আচ্ছা, আর দ্বিতীয় পাত্রের মধ্যে আরেকটা দ্রবণ রাখা আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে প্রথম পাত্রের মধ্যে যতগুলা কণা আছে দ্রব থাকবে, দ্বিতীয় পাত্র ঠিক ততগুলাই দ্রব আছে। তাহলে এখানে আমি তোমাকে বললাম কি, দেখো জিনিসটা এখানে সেটা হচ্ছে যে ভাই আমরা এখানে দুইটা দ্রবণ নিছি। একটা পাত্রে তোমার হচ্ছে যে ভাই 4টা দ্রব আছে, অপর পাত্র 4টা দ্রব আছে। ধরো চারটা অণু, আর 4টা এখানে তোমার অণু দ্রব আছে, আর এখানে একটা দ্রাবক আছে। কিন্তু এখানে দেখো, এইখানে দ্রাবকের পরিমাণ বা দ্রবণের পরিমাণ ধরো তুমি আয়তন ধরো V1 ধরলা, আর এখানে ধরো তোমার দ্রবণের পরিমাণ বা তোমার দ্রবণের আয়তন ধরো তুমি এখানে V2 ধরলা। তাহলে এখানে আমরা স্পষ্ট দেখতেছি এখানে দ্রব কিন্তু এখানেও 4টা, এখানেও 4টা, আর এখানে আয়তনটা বেশি। আমাকে একটু করে বলতে পারবা এখানের মধ্যে কোনটা বেশি ঘনত্ব বিশিষ্ট হবে? আমরা এখানে বলতে পারি এটার ঘনত্ব যদি আমার এখানে ρ1 হয়, সাপোজ এটার ঘনত্ব যদি আমার এখানে ρ1 হয়, আর এটার ঘনত্ব যদি আমার এখানে ρ2 হয়, তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যেহেতু এখানে আয়তন বেশি প্রথম পাত্রে, তাই এখানে কণাগুলো ছড়ায় ছিটায় বেশি থাকবে, তাই এখানে ঘনত্বটা কম হবে। কিন্তু যেহেতু এখানে আয়তনটা কম, তাহলে কণাগুলো একটু কম ছড়ায় ছিটায় থাকবে, তাহলে এখানে ঘনত্বটা তোমার বেশি হবে। তাহলে এখানে কিন্তু দেখো আয়তন বেশি, এখানে কিন্তু তোমার আয়তন কম, রাইট? তাহলে জিনিসটা চিন্তা করো, এখানে V1 কিন্তু বেশি, তাই এখানে ρ1 হচ্ছে কম, V2 কিন্তু কম, তাই ρ2 কিন্তু বেশি। তার মানে আমার এখানে বলার মধ্যে মেইন বিষয়টা হচ্ছে যে এখানে
আমরা এখান থেকে তাহলে বলতে পারি আমার এখানে যে তোমার রো যেটা আছে এটা কিন্তু প্রপোর্শনাল টু কত বলো তো 1/v বলা যায়। রো কিন্তু আমার এখানে কত হবে ভাই, প্রপোর্শনাল টু 1/v। এটা কিন্তু আমরা চাইলে এখান থেকে বলতে পারি। কেন দেখো, একটা এটা যদি কম হয় তাহলে এটা বেশি হচ্ছে, আবার এটা যদি বেশি হয় তাহলে এটা কিন্তু কম হচ্ছে। আচ্ছা, এই কথাটা এখানে কেন আনলাম দেখো, সেটা হচ্ছে যে আমি বলতেছিলাম যে আমি যদি কোনো কারণে টেম্পারেচার চেঞ্জ করি তাহলে তো আমার এখানে আয়তনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আয়তন আমার এখানে কমে যাচ্ছে। তাহলে এখানে আমার আয়তন কী হচ্ছে, আয়তন এখানে আমার কমে যাচ্ছে। কিন্তু একই সাথে আয়তন কমলে কী হচ্ছে দেখো তো, আয়তন যদি কোনো কারণে কমে যায় ঘনত্ব কী হচ্ছে তোমার এখানে বেড়ে যাচ্ছে, ঘনত্ব এখানে বেড়ে যাচ্ছে। তাহলে যতটুকু আয়তন কমবে ঠিক ততটুকু ঘনত্ব এখানে বাড়বে। তাহলে কাটাকাটি করে তোমার এখানে আলটিমেটলি জিনিসটা কী থাকবে, সেম থাকবে। তাহলে কাটাকাটি করে এই যে তুমি জিনিসটা যেটা দেখতেছো এম, এই এমটা তোমার কি থাকবে, আলটিমেটলি ফিক্সড থাকবে কাটাকাটি করে। ওকে, আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো। মানে জিনিসটা কীরকম দেখো, ধরো তোমার এখানে 2 × 5 তুমি এখানে লিখছো, তাহলে রেজাল্ট কত আসবে, 10 আসবে। এখন তুমি যদি কোনো কারণে এখানে 5/2 লেখো আর এখানে তুমি যদি 4 লিখো তাহলে এটার রেজাল্টে কত আসবে, 10ই আসবে। মানে দেখো 5/2 মানে কি, এটা কমে গেছে না, আগে 5 ছিল এখন 5/2 হয়ে গেছে, তখন এটা বেড়ে গেছে, দেখো 4টা বেড়ে গেছে। তাহলে যতটুকু কমবে ঠিক ততটুকু বাড়বে। যেমন এখানে অর্ধেক কমছে তাহলে এখানে ডাবল বাড়বে, সম্পর্কটা হচ্ছে এরকম। সো এখানে এই জন্য কী হয়, আলটিমেটলি তোমার তাপমাত্রায় চেঞ্জ করলে যদিও তোমার এখানে আয়তন চেঞ্জ হয়ে যায় কিন্তু এখানে ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে আলটিমেটলি ভরটা কী থাকে বলো তো, ফিক্স থাকে। আর ভর যদি ফিক্স থাকে তাহলে এখানে আমার মোলারিটি কখনো কী হবে না, চেঞ্জ হবে না। তাই মোলারিটি কী করে না, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না। ওকে, আশা করি আমরা এই জিনিসটা এখানে সবাই বুঝতে পারছি। সেটাতে একটু মিসকনসেপশন থাকে, একটু মানুষজন একটু চিন্তায় পড়ে যায়। সো আমি আশা করি তোমাদেরকে এই ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি এখানে। আচ্ছা, তাহলে আশা করি তুমি এটা বুঝতে পারছো এখানে। তাহলে চলো আমরা একটু করে তাহলে এগুলো ম্যাথগুলো করাবো। ম্যাথগুলো করানোর আগে চলো এই থিওরিটা একটু তোমাকে আমি পড়াই দিয়ে আসি। তো সেটা কি, সেটা হচ্ছে তোমার তাপমাত্রার উপর নির্ভরশীলতা। তাহলে এখানে আমরা কি বলতে পারি, এখানে আমরা বলতে পারি এরকম যে মোলারিটি ও নরমালিটি তাপমাত্রার উপর নির্ভরশীল, কারণ এরা সরাসরি দ্রবণের আয়তনের সাথে সম্পর্কযুক্ত, দ্রবণের আয়তনের সাথে সম্পর্কযুক্ত। আমরা জানি তাপমাত্রার পরিবর্তন ঘটানো হলে তাপমাত্রার, এটা মাঝে মাঝে তোমাকে ব্যাখ্যামূলক কোয়েশ্চনে জিজ্ঞেস করবে তাই লিখে দিচ্ছি, পরিবর্তন ঘটানো হলে দ্রবণের আয়তন পরিবর্তিত হয়ে যায়, দ্রবণের আয়তন পরিবর্তিত হয়ে যায়, একই সাথে মোলারিটি ও নরমালিটিও পরিবর্তিত হয়ে যাবে, যেহেতু সম্পর্কযুক্ত, পরিবর্তিত হয়ে যাবে, ব্র্যাকেট দিয়ে লিখতে পারো, যেহেতু এরা পরস্পর সম্পর্ক যুক্ত। এটা তুমি ফর্মুলার মাধ্যমেও দেখাইতে পারো। যে ফর্মুলার মাধ্যমে কীভাবে দেখাইতে পারো সেটা হচ্ছে যে আমরা সবাই দেখে আসছি এস ইজ ইকুয়াল টু আমার কী ছিল, n/v ছিল। আবার তুমি হচ্ছে যেখান থেকে এটা দেখাইতে পারো n ইজ ইকুয়াল টু s ইন্টু ই ছিল। তাহলে তুমি এখান থেকে এটা ব্যাখ্যা করতে পারো এভাবে, যে যদি কোনো কারণে আমি টেম্পারেচারকে বাড়াই দিই সেক্ষেত্রে আমার ভিটা কমে যাবে, আর ভিটা যদি কমে যায় তাহলে আমার এক্ষেত্রে এস বেড়ে যাবে, আর এস যদি বেড়ে যায়, দেখো এখানে এন আর এস যদি সম্পর্কযুক্ত তাহলে এনটা এখানে তোমার বেড়ে যাবে। ওকে, এভাবে তুমি জিনিসটাকে বর্ণনা করতে পারো। তাহলে এটা হচ্ছে তোমার, আমরা এখান থেকে দেখলাম যে টেম্পারেচারের উপরে নরমালিটি আর মোলারিটি তোমার হচ্ছে ভাই ডিপেন্ডেন্ট করে। অন্যদিকে তুমি বলতে পারো মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়,
তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, কারণ এর সাথে আয়তনের সরাসরি সম্পর্ক নেই। ফর্মুলা দিয়ে সম্পর্ক নেই, হ্যাঁ, সরাসরি সম্পর্ক নেই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে যদি আমি এখানে টেম্পারেচারকে বাড়াই দিই তাহলে এখানে আমার ভি কমবে, ঠিক আছে, দেখি সাথে আমার রো হচ্ছে তোমার এখানে বেড়ে যাবে, ফলে আলটিমেটলি ভর যেটা আছে এটা কি থাকবে ভাই, ফিক্সড থাকবে। তাহলে এখানে আমরা বলতে পারি সেটা হচ্ছে যে তাপমাত্রা পরিবর্তন করা হলে আয়তন ও ঘনত্ব সমপরিমাণ বিপরীতমুখী পরিবর্তন হওয়ার ফলে বিপরীতমুখী পরিবর্তন হওয়ার ফলে ভরের কোনো পরিবর্তন হয় না বিধায় মোলালিটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। ওকে, আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই, আমরা এখানে কিভাবে অঙ্কটা করছি। তাহলে কিভাবে আমরা থিওরিটা ব্যাখ্যা করছি। চলো আমরা তাহলে এখানে কিছু ম্যাথ দেখে আসো মোলারিটি রিলেটেড। যেমন এই ম্যাথটা দেখো, ফার্স্ট আমাকে কি বলতেছে, আমাকে এখানে বলতেছে 341 গ্রাম ভরের পানিতে 4 গ্রাম। আচ্ছা, এখানে একটা জিনিস আমি সতর্ক করে দিই, সেটা হচ্ছে যে এখানে দেখো এই যে মোলারিটির নিচে কিন্তু তোমার এখানে দ্রাবকের ভর কেমন, তো মানুষজন এখানে কি করে, কোয়েশ্চনের মধ্যে কিন্তু দ্রবণের ভর দেওয়া থাকতে পারে। সো তোমাকে কিন্তু দ্রবণের ভর দেওয়া থাকলে দ্রবণের ভর এখানে কিন্তু অনেকে মিস্টেক করে দ্রবণের ভরটা বসায় দেয়। আমি অনেক জায়গায় দেখছি, ইভেন কি অনেক বইতেও আমরা সলিউশনে দেখছি যে দ্রাবকের ভরের জায়গায় ভুলে এখানে কি বসাই দিচ্ছে, দ্রবণের ভর দিয়ে অঙ্কটা করে দিয়ে আসছে। সো দ্রবণের ভর দিয়ে কিন্তু করলে চলবে না, সো তোমার অঙ্কটা কিন্তু তখন কাটা যাবে। এখানে কিন্তু অবশ্যই তোমার কী করতে হবে, এটাকে অবশ্যই দ্রাবকের ভরে কনভার্ট করতে হবে। যেমন আমরা সবাই কি জানি, হচ্ছে দ্রবণ ইকুয়ালস টু কত, দ্রব প্লাস দ্রাবক। তার মানে অবশ্যই আমার এখানে কিন্তু দ্রাবকের ভর বসাইতে হবে, একটু তাহলে লক্ষ্য রাখতে হবে এটা। তার মানে দ্রাবকের ভর কত হবে, দ্রাবকের ভর ইকুয়াল তাহলে কিন্তু আমার হবে দ্রবণের ভর মাইনাস দ্রবের ভর। তাহলে এই জিনিসটা আমরা একটু লক্ষ্য রাখবো, কেমন। আচ্ছা, তাহলে চলো আমরা এখানে যাই। এখানে দেখো আমাকে বলতেছে কি 341 গ্রাম ভরের পানিতে 4 গ্রাম সুক্রোজ দ্রবীভূত করা হলে মোলালিটি কত হবে। তার মানে তোমাকে এখানে দেখো বলতেছে কি, আমার কাছে হচ্ছে এখানে পানি আছে, দেখো আমার কাছে এখানে পানি আছে, এখানে আমার কাছে হচ্ছে তোমার এখানে ভাই পানি আছে। ওকে, এখানে সাপোজ ধরো আমার কাছে এখানে পানি আছে, তাহলে পানি কি ভাই দ্রাবক না? আমরা সবাই জানি পানি কি হিসেবে কাজ করে, দ্রাবক হিসেবে কাজ করে। সাপোজ ধরো আমার এখানে ভাই পানি আছে, পানির এখানে ভর দেওয়া কত, পানি তাহলে মানে কি, পানি হচ্ছে দ্রাবক। আর পানির এখানে দেখো ভর দেওয়া কত, ভর দেওয়া হচ্ছে তোমার এখানে 341 গ্রাম। আর এই পানিতে তুমি কি করছো, 4 গ্রাম সুক্রোজ দ্রবীভূত করছো। তাহলে ধরো এখানে তুমি 4 গ্রাম সুক্রোজ নিছো, তাহলে এখানে কি আছে, এটা হচ্ছে তোমার 4 গ্রাম সুক্রোজ। তার মানে এটা কি তোমার, এটা হচ্ছে তোমার দ্রব। তাহলে এই দ্রবের দ্রবীভূত তোমার হচ্ছে মোল সংখ্যাটা তোমার লাগবে, এটাকে তুমি হচ্ছে এখানে প্রবেশ করাইছো, কেমন। তো বলছে যে এখানে তাহলে এই দ্রবণটার মোলালিটি কত হবে। তাহলে এই দ্রবণের এখানে দেখো তাহলে সরাসরি দ্রাবকের ভর দেওয়া আছে, যদি দ্রবণের ভর দেওয়া থাকতো মানে তাহলে যদি বলতো তোমাকে সুক্রোজ দ্রবণের ভর হচ্ছে এত, কিন্তু এখানে এটা না বলে বলছে কি সরাসরি পানির ভর দেওয়া আছে, তার মানে সরাসরি দ্রাবকের ভর দেওয়া আছে। তার মানে দেখো মোলালিটি বের করতে বলছে। আমরা সবাই জানি মোলালিটি, এটার ফর্মুলা কত হয় ভাই, এটার ফর্মুলা হচ্ছে তোমার দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা, দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা ডিভাইডেড বাই কত হয়, এখানে আমরা জানি দ্রাবকের ভর, কিন্তু লক্ষ্য রাখতে হবে অবশ্যই দ্রাবকের ভরটা কোন এককে বসাইতে হবে, কেজি।
এখানে কিন্তু গ্রামে বসালে চলবে না। তাহলে দেখো এখানে আমাকে বলো একটু করে সুক্রোজের আমরা রাসায়নিক সংকেতটা সবাই জানি না ভাই? সুক্রোজের রাসায়নিক সংকেত কত হয় আমরা সবাই শিখে আসছি ভাই, বায়োলজিতেও শিখছি, C12H22O11, তাই না? আমরা সবাই জানি সুক্রোজের রাসায়নিক সংকেত কত, C12H22O11, এটা আমরা সবাই জানি। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো আমরা যদি দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা যদি বের করতে চাই, তো দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা আমরা কীভাবে বের করতে পারি, M/M। তাহলে এখানে লক্ষ্য করি আমরা একটু করে, আমাকে একটু করে তাহলে বলো ছোটো হাতের M কত হবে এখানে, এই যে 4 গ্রাম, আর এখানে C12, তার মানে 12 × 12 প্লাস এখানে 22 ইন্টু তাহলে 1 হবে, প্লাস 11 ইন্টু তাহলে 16 হবে, রাইট? তাহলে এখানে তোমার হচ্ছে এটা আণবিক ভর পেয়ে যাবা। আর এখানে দ্রাবকের ভর কত কেজি এককে যদি হিসাব করো, তাহলে এটা হচ্ছে যে 0.341 কেজি। আর এখানে তাহলে তুমি বসাই দাও 0.341, এখানে ম্যাক্সিমাম মানুষজন 341 বসায়, এই মিস্টেক করিও না ভাই। তাহলে এখানে এটা বসাইতে হবে, তাহলে 4/12 × 12 প্লাস 22 প্লাস 11 × 16 আর ডিভাইডেড বাই তোমার এখানে 3.341। সো তাহলে এটা আমার কাছে এখানে আসছে 0.034 তোমার এখানে 298 এরকম সামথিং। তাহলে এখানে আসছে 0.0342988, এত মোলালিটির একক কি, মোলাল। মোলালিটির একক কি বলো তো, মোলাল। ওকে, এই জিনিসটা যদিও আমি একটু লিখতে ভুলে গেছি, আমি এখানে তারা বলে দিলাম তাও, যে মোলালিটির একক হচ্ছে তোমার মোলাল। তাহলে এত মোলালিটি কত, এত মোলাল। আমরা জানি মোলারিটির একক হচ্ছে যে মোলার, নর্মালিটির একক হচ্ছে যে নর্মাল, আর হচ্ছে ভাই তোমার মোলালিটির একক হচ্ছে মোলাল। তাহলে এখানে আমরা লিখে রাখতে পারি সেটা, নোট। এটা হচ্ছে ভাই মোলারিটি যেটা আছে, এটার একক ছিল হচ্ছে আমাদের এখানে মোলার। নর্মালিটি যেটা আছে এটার একক হচ্ছে আমাদের এখানে নর্মাল। আর তোমার এখানে ভাই মোলালিটি যেটা আছে এটার একক হচ্ছে তোমার এখানে মোলাল। এটাকে বড় হাতের M দিয়ে লেখে, ছোট হাতের M দিয়ে লেখে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে এত মোলাল। তাহলে এইটা আমরা একটু তাহলে মুখস্থ রাখবো, কেমন? এটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। আচ্ছা দাঁড়াও, আমি তাহলে এটা একটু বক্স করে দিই ভাই। আশা করি তোমরা এই জিনিসটা, এই চ্যাপ্টারটা এনজয় করতেছো। এই চ্যাপ্টারটা সোজা, এই চ্যাপ্টারটা একদম সোজা। টাইট্রেশনে দেখবা বিক্রিয়াগুলো একদম সোজা, আমি তোমাকে টেকনিক শিখিয়ে দিব, একদম সোজা এগুলা। বিক্রিয়া সলভ করা বলো, যা জারণ বিজারণ দুনিয়ার ইসে এগুলো, হ্যাঁ। আচ্ছা, তাহলে আশা করি আমরা এই ম্যাটটা এখানে বুঝতে পারছি ভাই সবাই। আমরা তাহলে চলো পরবর্তী ম্যাটটাতে যাই। দেখো এই ম্যাটটাতে আমরা যদি একটু হিসাব করি, এই ম্যাটটাতে একটু মিস্টেক করে ফেলে মানুষজন, ইভেন কি অনেক বই তো এই ম্যাটটা একটু মিস্টেক করে দেওয়া আছে। চলো আমরা এটাকে সলভ করি। দেখো এখানে আমাকে বলছে কি, আমাকে বলতেছে 1.198 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট H2SO4 দ্রবণের তোমার একে বের করতে বলছে এখানে মোলারিটি কত হবে, এবং মোলারিটি হিসাব করো যাতে ওজন হিসেবে 27% তোমার এখানে H2SO4 আছে। তাহলে আমি বুঝাই বলি তোমার এখানে কি বলতেছে। তোমার কাছে একটা H2SO4 দ্রবণ আছে, তাহলে আসলে এটাকে আমরা সলিউশন করি। খুবই মজার একটা ম্যাথ, কিন্তু এখানে কিন্তু অনেক জায়গায় এটা কিন্তু ভুল করে সলভ করা ভাই। দেখো এখানে বলছে কি, তোমার কাছে একটা তাহলে H2SO4 দ্রবণ আছে, তোমার কাছে এখানে একটা H2SO4 দ্রবণ আছে, ওই দ্রবণের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, ওই দ্রবণের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে। আপেক্ষিক গুরুত্ব কত দেওয়া আছে এখানে, 1.198 তোমার এখানে দেওয়া আছে। তাহলে আমরা সবাই জানি আপেক্ষিক গুরুত্ব থেকে তাহলে ঘনত্ব কীভাবে বের করতে হয়, রো বের করতে হয়। এই যে যতটুকু আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকবে সেটাকে তাহলে আমরা পানির ঘনত্ব দিয়ে গুণ করবো, অর্থাৎ 1000 দিয়ে গুণ করবো। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো কত, 1198 কেজি পার মিটার কিউব। কিন্তু আমার তো এখানে গ্রাম পার লিটার হিসাব করা লাগবে। আমরা সবাই জানি 1 কেজি পার মিটার কিউব মানে হচ্ছে 1 গ্রাম পার লিটার, সো এখানে হবে এত গ্রাম পার লিটার। ওকে, এটা তো আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, তাহলে এখানে হবে 1198, এই তোমার এখানে গ্রাম পার লিটার হবে এটা। আচ্ছা, তুমি এটা চাইলে হিসাবও কিন্তু করতে পারো, 1 গ্রাম পার লিটার যে আসবে। আমি যদি এটা পরিবেশ রসায়নে দেখাইছি, তারপরে চলো দেখাই দিই আরেকবার। এখানে যেমন এখানে দেখো তো এটাকে কত লিখতে পারো, এই যে তুমি যদি 1100, এটাকে দেখো তো এইভাবে লেখা যায় না, 1198 কেজি ডিভাইডেড বাই 1 মিটার কিউব লেখা যায় আশা করি। তারপর দেখো তো এটাকে, এই যে তুমি 1198 যে কেজি আছে এটাকে যদি গ্রামে নিতে চাও তাহলে তোমার এখানে 1000 দিয়ে গুণ করা লাগবে 10⁻³ দিয়ে। আর 1 মিটার কিউবকে চাইলে তুমি লিখতে পারো 10�6 সেন্টিমিটার কিউব। ওকে, আর সে 1 সেন্টিমিটার কিউব মানে তোমার কতটুকু হয়, 1 মিলিলিটার। তাহলে এটাকে যদি লিটারে নিতে চাও তখন তোমার এখানে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে।
তাহলে এখানে দেখো নিচে থাকবে তোমার তাহলে 10⁻³ তাহলে উপরে 10⁻³ কাটাকাটি যাবে আর এখানে 1198 তখন গ্রাম পার লিটার থাকবে। ওকে, তার মানে এটা তোমার এখানে গ্রামে চলে আসছে আর এটা তোমার এখানে লিটারে চলে গেছে। তো এইভাবে করে তুমি হিসাব করতে পারো, দরকার নেই আর কি দেখানো, আমি তাও তোমাকে এখানে দেখাই দিলাম এটা। আচ্ছা, এরপর দেখো এরপর এখানে বলছে কি যে এই দ্রবণটার আমাকে মোলারিটি বের করতে হবে, আর এই দ্রবণটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যেখানে 27% ওজন হিসেবে 27% H2SO4 আছে। দেখো তো ওজন হিসেবে কথাটার মানে কি, আমরা কিন্তু আগের কয়েকটা লেকচার আগেই পড়ে আসছিলাম যে 27% যদি ওজন হিসেবে বলে তাহলে মানে কিন্তু W/W। তার মানে দেখো বলছে কি এখানে ওজন হিসেবে 27% H2SO4 আছে। এটার মিনিং হচ্ছে যে আমরা কিন্তু আগেই বলে আসছিলাম 27% W/W তোমার আছে H2SO4। আচ্ছা ভাই 27% W/W H2SO4 এটার মিনিংটা কি? যদিও আজকেও আমরা মিনিংটা লিখে দিব, কিন্তু আমরা তো কয়েকটা লেকচার আগেও এটার মিনিং দেখে আসছি। এটার মিনিং হচ্ছে যে 100 গ্রাম H2SO4 দ্রবণে 100 গ্রাম H2SO4 দ্রবণে 27 গ্রাম H2SO4 আছে। তাহলে লক্ষ্য করে দেখো ভাই, এই যে 27% W/W H2SO4 বলতে কি বোঝায়? 100 গ্রাম H2SO4 দ্রবণে 27 গ্রাম H2SO4 আছে। তার মানে এই যে এটা যেটা দেখতেছো এটা হচ্ছে কিন্তু তোমার দ্রবণের ভর, কারণ 100 গ্রাম H2SO4 দ্রবণে, তাহলে এটা জিনিসটা কি? এটা কিন্তু আমার এখানে দ্রবণের ভর, আর 27 গ্রাম H2SO4 আছে, তার মানে এটা কি? এটা হচ্ছে দ্রাবকের ভর, মানে H2SO4 এর ভর। তার মানে এটা যেটা সেটা কি ভাই? দ্রাবকের ভর, দ্রাবকের ভর বলছে, দ্রবের ভর। 27 গ্রাম H2SO4 আছে, তার মানে এটা হচ্ছে H2SO4 তো দ্রব, তাহলে এটা হচ্ছে দ্রবের ভর। তাহলে বুঝো এখানে যে লেখা আছে 100 গ্রাম H2SO4 দ্রবণে 27 গ্রাম H2SO4 আছে, 100 গ্রাম তাহলে মানে কি? এই যে দ্রবণের ভর, কারণ এটা দ্রবণে আছে, আর এত গ্রাম তোমার কি আছে? H2SO4 আছে, তার মানে এটা তোমার কি ভাই? দ্রবের ভর। আমাকে বের করতে বলছে মোলালিটি হিসাব করো, মোলালিটি এবং মোলারিটি। আমরা তো আগে একটা হিসাব করি, সমস্যা নেই, আমরা তাহলে আগে মোলালিটি হিসাব করতে পারি। মোলালিটি দেখো তো, মোলারিটি মানে তোমার ফর্মুলা কি ভাই? মোলারিটির ফর্মুলা হচ্ছে ভাই তোমার এখানে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা, দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা ডিভাইডেড বাই তোমার এখানে হচ্ছে ভাই দ্রাবকের ভর। এই জায়গাটাতে মিস্টেক করে ফেলে মানুষজন, অবশ্যই এটা কেজি এককে। তাহলে কোথায় মিস্টেক করে দেখো, সেটা হচ্ছে ভাই দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা কত আসবে দেখো তো। দ্রবীভূত দ্রব আছে কতটুকু ভর? 27 গ্রাম, আর এখানে যদি মোল সংখ্যা বের করতে চাই তাহলে এটার আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। H2SO4 এর আণবিক ভর কত হয়? 98 হয়। তো এইটা এখানে কিন্তু নিচে মানুষজন কী করে 100কে এখানে মানে তোমার হচ্ছে কেজিতে নিয়ে যায়, কিন্তু এখানে বুঝতে হবে এটা কিন্তু দ্রাবকের ভর, বুঝছো? তাহলে আমরা সবাই জানি দ্রাবকের ভর ইকুয়ালস টু দ্রবণের ভর। এই জায়গাতে একটু খেয়াল রাখিও তাহলে ভাই, মাইনাস দ্রবের ভর। তাহলে এখানে দেখো দ্রবণের ভর কতটুকু? 100 গ্রাম, আর তোমার এখানে দ্রবের ভর কতটুকু? 27 গ্রাম। সো এটা আসবে কত? 73 গ্রাম আসা উচিত, 100 মাইনাস 27, সো এটা আসবে হচ্ছে আমার এখানে 73 গ্রাম। সো এই 73 গ্রামকে তুমি যদি ভাই কেজিতে নিয়ে যেতে চাও তাহলে তোমার এটা 10⁻³ দিয়ে গুণ করা লাগবে। সো এটা চলে আসবে এখানে 0.073 কেজি, তাহলে এটা আসবে 0.073 কেজি। তারপর তুমি এখান থেকে তাহলে যদি হিসাব করো তাহলে তোমার হচ্ছে মোলারিটি চলে আসবে। আমি চলো এটাকে একটু করে তাহলে ছোটো করে দিই, এটাকেও ছোটো করে দিই, কারণ আমাদের একটু স্পেস দরকার হবে। তো আমি তাহলে এটাকে দিকে নিয়ে আসি এবং আমরা চলো এখানে লিখে দিই রেজাল্টটা। তাহলে এখানে আমার কত আসবে দেখো, 27/98 ইন্টু 0.073, এটা যদি করি আমরা এখানে আমার আসছে 3.774 মোলাল। কেমন? এটা হচ্ছে আমার তাহলে আনসার। আশা করি এই ম্যাথটা এখানে বুঝতে পারছো ভাই, এটা হচ্ছে তোমার এখানে আনসার। তাহলে মোলালিটির ভ্যালু হচ্ছে এটা, এটা হচ্ছে তাহলে আমার কিসের ভ্যালু? মোলালিটি। আর এরপরে তুমি যদি যাও, তোমাকে এরপরে বের করতে বসে কি দেখো তো, মোলারিটি বের করতে বসে। এরপরে তাহলে আমাকে বের করতে বসে হচ্ছে যে মোলারিটি। তো মোলারিটির আমরা ফর্মুলা কি জানি? আমরা জানি হচ্ছে যে ওই যে N/V হইতো, আমরা জানি মোলারিটির ফর্মুলা কত হয়? N/V হয়। তো N মানে কি? দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা, তাহলে এটা হচ্ছে M/M, তাহলে এটা তো কত হবে এখানে? 27/98 হবে। আর V মানে কত হবে দেখো তো, এখানে আমরা সবাই জানি এই V জিনিসটা কি দেখো তো, এই Vটা হচ্ছে দ্রবণের আয়তন। খেয়াল করে দেখো এখানে একটু মিস্টেক করে মানুষজন, এই V যেটা আছে এটা কি ভাই? এটা হচ্ছে তোমার ভাই দ্রবণের আয়তন।
এটা কীভাবে বের করবা? দেখো তো আমরা সবাই সূত্র জানি, যে খেয়াল করে দেখো এখানে একটু মিস্টেক হয়। আমরা দেখো এখানে জানি সবাই হচ্ছে রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। কোথায় মিস্টেক হয় আমি তোমাকে বুঝাই বলি। এখানে এম বাই ভি। দেখো এখানে আমরা যদি তোমার এখানে সাপোজ ধরো খেয়াল করে দেখো এটাকে যদি আমি একটু ভি লিখতে চাই, ভি ইকুয়াল টু কত এখানে আসবে, তাহলে এম বাই রো আসবে। একটু এখানে দেখো ঝামেলা আছে, আমি তোমাকে এখানে বুঝাই বলি কী ঝামেলা আছে। সাপোজ তুমি যদি দ্রবণের আয়তন বের করতে চাও, মানে ভি অফ দ্রবণ বের করতে চাও, তাহলে এখানে তোমার উপরে বসাইতে হবে দ্রবণের ভর, আর নিচে বসাইতে হবে দ্রবণের ঘনত্ব। কেমন? তুমি যদি এখানে দ্রাবকের আয়তন বের করতে চাও, তাহলে উপরে বসাইতে হবে তোমার দ্রাবকের ভর। এই জায়গাটাতে ম্যাক্সিমাম মানুষজন ভুল করে, ডিভাইডেড বাই এখানে বসাইতে হবে দ্রাবকের ঘনত্ব। আবার তুমি যদি কোনো কারণে দ্রবের আয়তন বের করতে চাও, তাহলে তোমার এখানে বসাইতে হবে দ্রবের ভর ডিভাইডেড বাই রো অফ দ্রব। আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। এখন আমার এখানে এই জিনিসটা কি দেখো তো, ভিটা হচ্ছে আমার এখানে দ্রবণের আয়তন, অর্থাৎ আমাকে ভি দ্রবণ বের করতে হবে। তাহলে এখানে আমার দ্রবণের ভর বসাইতে হবে, আর এখানে আমার রো অফ দ্রবণ বসাইতে হবে। দেখো কোশ্চনে কিন্তু এই যে দ্রবণের এখানে দেখো এই যে এত গুরুত্ব বিশিষ্ট এত দ্রবণের, তার মানে এটা যেটা দেওয়া আছে সেটা কি, এই রো যেটা দেওয়া আছে এটা কিন্তু দ্রবণের ঘনত্ব। তাহলে এটা কিন্তু কিসের ঘনত্ব? এটা কিন্তু তোমার দ্রবণের ঘনত্ব দেওয়া আছে। যে তাহলে এটাকে তুমি এখানে বসাইতে পারো চাইলে। তাহলে এটা কত আসবে দেখো এখানে, আমরা যদি এখানে বসাই তাহলে আমার এখানে ভি দ্রবণ বের করা লাগবে। তাহলে এখানে আমার কত আসবে, দ্রবণের ভর কত আসবে দেখো কোশ্চেনে এখানে দেখো দ্রবণের ভর কত দেওয়া ছিল, 100 গ্রাম। কোশ্চেন আমার দ্রবণের ভর দেওয়া ছিল 100 গ্রাম। আর এরপরে তুমি যদি এখানে দেখো সেটা হচ্ছে যে ভাই তোমার এখানে এই রো অফ দ্রবণ কত, রো অফ দ্রবণ তুমি বের করছিলে 1198 গ্রাম পার লিটার। এখানে তুমি বের করছিলে তাহলে এটাকে 1198 গ্রাম পার লিটার। তাহলে এটা কত আসবে দেখো এখানে, আমরা যদি একটু করে স্পেস দিয়ে লিখি এটাকে, দাঁড়াও, এই গ্রাম পার লিটার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমার এখানে আসবে তাহলে 100 ডিভাইডেড বাই 1198। সো এটা আমার কাছে এখানে আসছে 0.08347, তাহলে 0.83472। তারপরে তোমার তাহলে এটা একক কী হবে, গ্রাম গ্রাম তো কাটা যাবে, পার লিটার ছিল এটা উপরে উঠে যাবে, তাহলে এটা লিটার হয়ে যাবে। তাহলে এখান থেকে ইজিলি তুমি চাইলে এখন কী বের করে ফেলতে পারো, এই যে মোলারিটিটা বের করে ফেলতে পারো। তাহলে এটা যদি ভ্যালুটা এখানে বসাও, আমরা চলো একটা কাজ করি, তাহলে এই জিনিসটাকে তাহলে আমরা আপাতত এখানে রাখি, আমরা এইটাকে তাহলে নেক্সট পৃষ্ঠায় নিয়ে আসো। এই জিনিসটাকে আমি কপি করে একটু তাহলে নেক্সট পৃষ্ঠায় নিয়ে যাই। হ্যাঁ, আমরা এখানে নিয়ে আসছি। তাহলে এখানে আমরা বসাই আসো, এটা হচ্ছে ভি অফ দ্রবণ। তো এখানে ভি অফ দ্রবণ তাহলে কত বসাই দিব, এই যে এই ভ্যালুটা বসাই দিব, দেখি কত আসে। তাহলে এটা হচ্ছে আমার কাছে 27, আর এটা হচ্ছে আমার কাছে 98, আর এটা হচ্ছে আমার কাছে 0.08347। সো তাহলে এটা যদি ক্যালকুলেট করো এখানে আমার আসবে হচ্ছে যে 27 ডিভাইডেড বাই 98, আর এখানে আসবে ওই যে 0.08347। সো তাহলে এটা আমার কাছে আসছে এখানে 3.3006 এত মোলার। সো এটা হচ্ছে আমার এখানে আনসার। কেমন? এটা আশা করি তোমরা বুঝতে পারছো ভাই। খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ ছিল, কিন্তু এই জায়গাতে অনেক সময় যেটা করে যে এখানে মেইন মিস্টেকটা কোথায় করে জানো, মেইন মিস্টেক করে হচ্ছে যে যখন দ্রবণের আয়তন বের করতে বসে তখন এখানে দ্রাবকের ভর বসাবো নাকি দ্রবণের ভর বসাবো, এটা নিয়ে একটু ঝামেলায় পড়ে যায়। সো আমি তোমাকে ঝামেলাটা ক্লিয়ার করে দিলাম যে দ্রবণের আয়তন বললে দ্রবণের ভর বসাবা, দ্রবণের ঘনত্ব বসাবা। দ্রাবকের আয়তন বললে দ্রাবকের ভর, আর হচ্ছে যে দ্রাবকের ভর, আর হচ্ছে যে এই রো দ্রাবক বসাবা। আর দ্রব বললে দ্রবের ভর ডিভাইডেড বাই রো দ্রব বসাবা। কিন্তু যেটা হয়, তুমি যদি একটা মিশ্রণ তৈরি করো, যদি তুমি এটা কি তৈরি করে ফেলো, একটা মিশ্রণ তৈরি করে ফেলো, তাহলে এই রো দ্রবণ, এই রো দ্রাবক আর রো দ্রব সমান হয়ে যায়। ওকে, যদি তুমি এটা কি তৈরি করে ফেলো, মিশ্রণ তৈরি করে ফেলো, তার মানে এটাকে আমরা লিখে দিতে পারি এটা একটু করে। আগে চলো এটা আনসার লিখে দিই। তাহলে এখানে হচ্ছে আমরা এটাকে চলো এখানে বক্স করে দিই আগে। এই ফর্মুলাটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। এটা আসলে এগুলো এরকম বইতে মানে দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু এভাবে ইন্ডিকেট করা নাই। সো একটু তোমার এটা শেখা লাগবে। তাহলে তুমি এখান থেকে এটাও লিখতে পারো, যদি মিশ্রণ সৃষ্টি করা হয়, মানে সবগুলো দ্রব আর দ্রাবক মিলাই তুমি যদি মিশ্রণ সৃষ্টি করা হয়, তবে কি হয়ে যাবে, তবে এই যে তোমার রো দ্রবণ, এই দ্রবণের ঘনত্বটা দ্রাবকের ঘনত্ব এবং দ্রবের ঘনত্বের সমান হয়ে যাবে।
ওকে, যদি মিশ্রণ সৃষ্টি করা হয়, কিন্তু এটা তোমার লাগবে না, তোমার হচ্ছে তুমি নর্মালি দ্রবণের আয়তন বের করা লাগবে। সো তুমি তখন এটা দিয়ে ক্যালকুলেট করতে পারবা। ওকে, আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। আচ্ছা, তাহলে আমরা এটাকে তাহলে বক্স করে দিতে পারি। যেহেতু এটা তোমার নেসেসারি না আর কি, উপরেরটা বেশি নেসেসারি। আচ্ছা, তাহলে চলো আমরা আশা করি এই ম্যাটটা সবাই বুঝতে পারছি। এখানে যে ম্যাটটা দিচ্ছে আমাদেরকে, এটাতে আমাদের কারো কোনো প্রবলেম নেই। চলো আমরা নেক্সটে যাই। নেক্সট হচ্ছে আমাদের আছে হচ্ছে ভাই মোল ভগ্নাংশ নামের একটা টপিক। সো মোল ভগ্নাংশ এই টপিকটা আসলে এইখানে যদিও জরুরি না, কিন্তু তারপরও বইতে দেওয়া আছে বলে আমরা একটু তাহলে চলো পড়ে ফেলি জিনিসটা। আচ্ছা, মোল ভগ্নাংশ কিন্তু আমরা অনেকবার পড়াইছি, রাসায়নিক পরিবর্তনও পড়াইছি, আরও বেশ কিছু জায়গায় পড়াইছি। তারপরে চলো আমি এখানে আরেকবার দেখাই দিই যে মোল ভগ্নাংশ জিনিসটা কি। সাপোজ আমি এখানে যদি পাত্র নিই, ধরো আমি এখানে একটা পাত্র নিলাম ভাই। এই পাত্রটা নেওয়ার পরে আমি এখানে তিনটে উপাদানকে মিশ্রণ করায় একটা তোমার হচ্ছে ভাই মানে ধরো একটা তিনটে উপাদানকে ধরো আমি পাত্রের মধ্যে রাখছি। এটা কিন্তু পরস্পর অমিশ্রণীয় অবস্থায় আছে। সাপোজ ধরো এখানের মধ্যে আমি হচ্ছে যে ভাই একটা এ উপাদানকে নিছি, তারপরে ধরো আমি এখানে একটা বি উপাদানকে নিছি, তারপরে ধরো আমি এখানে একটা সি উপাদানকে নিছি। ওকে, আমি যদি সিটাকে যদি সাদা দিয়ে দেখি স্পষ্ট হয় কিনা। হ্যাঁ, আচ্ছা, তার মানে আমি এখানে কি করছি, যেখানে পরস্পর তিনটা অমিশ্রণীয়, মানে এরা কিন্তু একজন আরেকজনের সাথে কিনে বলে তো মিশে নাই, এরকম তিনটা দ্রবণ, তিনটা এখানে ধরো যে কোনো একটা আমি তিনটা মানে যে কোনো তিনটা মৌলকে আমি হচ্ছে একটা পাত্রের মধ্যে রাখছি, এবং এদের মধ্যে বৈশিষ্ট্য কী বলতো, এরা পরস্পর অমিশ্রণীয়। তাহলে এ বি সি এরা হচ্ছে যে কোনো তিনটা পদার্থ বা যে কোনো তিনটা মৌল, এদেরকে হচ্ছে আমি একটা পাত্রের মধ্যে রাখছি এবং এরা পরস্পর হচ্ছে অমিশ্রণীয়, মানে একজন আরেকজনের সাথে মিশতেছে না। তাহলে এই এর মূল ভগ্নাংশ বলতে তখন বোঝাবে, সাপোজ আমি যদি তোমাকে এখানে বলি, আমরা তো এটা আগে শিখে আসছি, এর মূল ভগ্নাংশ এটা বলতে তোমার এখানে বুঝাবে, এটাকে আমরা এক্স অফ এ দিয়ে প্রকাশ করি। এটা বলতে বুঝাবে এখানে যে তুমি এর মূল সংখ্যাকে নাও, এন একে নাও, ডিভাইডেড বাই এন টোটাল করো। আর এন টোটাল মানে কি, টোটাল মূল সংখ্যা, অর্থাৎ এ এর মূল সংখ্যা প্লাস বি এর মূল সংখ্যা প্লাস সি এর মূল সংখ্যা, অর্থাৎ এ এর মূল সংখ্যা প্লাস বি এর মূল সংখ্যা প্লাস সি এর মূল সংখ্যা। তার মানে এ এর মূল ভগ্নাংশ বলতে কি বুঝাবে, যে এক্স অফ এ আর এটা ইকুয়াল টু কত, এন অফ এ ডিভাইডেড বাই এন টোটাল, আর অথবা এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি। তাহলে এখানের মধ্যে এ বি সি জিনিসটা কি, এরা হচ্ছে তিনটা মৌল এ কমা বি কমা সি, এরা হচ্ছে পরস্পর তিনটি মৌল, কেমন? আর এরা পরস্পর কি অবস্থায় আছে, অমিশ্রণীয় অবস্থায় আছে, এরা পরস্পর অমিশ্রণীয় অবস্থায় আছে, মানে এরা এখন মিশে নেই আর কি, আলাদা আলাদা আছে। যেমন তুমি যদি পানির মধ্যে যদি বালুকে ঢালো, তো বালু কি কখনো পানির সাথে মিশে না, বালুটা কি থাকে, অমিশ্রণীয় অবস্থায় থেকে যায়। এরকম এখানে ধরো অমিশ্রণীয় অবস্থায় আছে। আচ্ছা, অনুরূপভাবে আমি যদি এখন বি এর মূল ভগ্নাংশ বের করতে চাই, ওই পাত্র ধরাই কেন ধরো, অনুরূপভাবে যদি আমি এখানে বি এর মূল ভগ্নাংশ বের করতে চাই, তাহলে কী হবে দেখো, তাহলে জাস্ট এখানে এ এর জায়গায় আমরা বি করে দিব, এখানে জাস্ট আমরা তাহলে এ এর জায়গায় বি করে দিব, সিম্পল এ এর জায়গায় জাস্ট বি করে দিব, এ এর জায়গায় বি করে দিব। তাহলে এখানে আমরা চাইলে লিখতে পারি বি এর মূল ভগ্নাংশ, তখন এটা এক্স বি হবে, এখানে এন বি হবে, এটা এন বি হবে, আর কোনো কিছুই না ভাই, সিম্পল হিসাব। সেমভাবে তুমি যদি ওই যে ইয়াটা বের করতে চাও, কি বলে এটার নাম, সি এর মূল ভগ্নাংশ বের করতে চাও, তখন কী হবে, জাস্ট তুমি বি এর জায়গায় তাহলে সি করে দাও। তাহলে আমরা যদি কোনো কারণে যদি সি এর মূল ভগ্নাংশ বের করতে চাই, তাহলে আমি জাস্ট এখানে বি এর জায়গায় সি করে দিব, তাহলে আমার কাজ হয়ে যাবে এখানে। তাহলে এখান থেকে আমরা যদি বের করতে চাই সি এর মূল ভগ্নাংশ, তাহলে এক্স সি এন সি, এখানে এন সি, তাহলে এখানে আমার সি এর মূল ভগ্নাংশ এটা বের হয়ে গেছে। তাহলে এখানে দেখো আমরা হচ্ছে যে এটা হচ্ছে মূল ভগ্নাংশের একটা ব্যাপার। তাহলে মূল ভগ্নাংশ যদি আমি ডেফিনেশন লিখতে চাই, তাহলে ডেফিনেশনটা কী হবে দেখো, দ্রবণের কোনো একটা উপাদানের মোল, তোমার হচ্ছে যে ভাই কোনো একটা উপাদানের মোল সংখ্যা এবং দ্রবণের সবগুলো উপাদানের মোট মোল সংখ্যার অনুপাতকে দ্রবণের উক্ত উপাদানের কি বলতে পারি, আমরা মোল ভগ্নাংশ বলতে পারি। আরেকবার সংজ্ঞাটা আমি বলি, সেটা হচ্ছে যে দ্রবণের কোনো একটা উপাদানের মোল সংখ্যা এবং দ্রবণের টোটাল মোল সংখ্যাগুলোকে আমি যদি মোল সংখ্যার অনুপাতকে আমরা কি বলতে পারি, ওই দ্রবণটার হচ্ছে যে ভাই মোল ভগ্নাংশ বলতে পারি। তাহলে সেটার আমরা সংজ্ঞা লিখে দিই এখানে এরকম, যে দ্রবণের, এটা তোমাকে কোথায় হেল্প করবে বেশি, ওই যে আমরা যেমন রাসায়নিক পরিবর্তনে যখন আমরা ক্যাপিকেসির ম্যাথ করছি, তখন এখানে যে তোমার কী বের করতে হইতো, আংশিক চাপ বের করতে হইতো, ওইটার জন্য কিন্তু আমার এখানে মোল ভগ্নাংশটা জরুরি ছিল, সেটা আমরা তখন দেখে আসছি এগুলো। তাহলে আমরা জানি দ্রবণের কোনো উপাদানের মূল সংখ্যা, দ্রবণের কোনো উপাদানের মূল সংখ্যা ও দ্রবণের
সবগুলো উপাদানের মোট মোল সংখ্যার অনুপাতকে আমরা কি বলতে পারি ভাই? উক্ত উপাদানের, মানে যে উপাদানটার কথা আমরা বলতেছি, এই উক্ত উপাদানের মূল ভগ্নাংশ বলে। মূল ভগ্নাংশ। আর এটার ইংলিশ টার্ম যদি তুমি দেখতে চাও, এটার ইংলিশ টার্ম হচ্ছে ভাই মোল ফ্র্যাকশন বলে। আশা করি এটা বুঝতে পারছো। এখানে মূল ভগ্নাংশ যেটা আছে এটার ইংলিশ টার্ম কি? এটার ইংলিশ টার্ম হচ্ছে তোমার মোল ফ্র্যাকশন। আচ্ছা, তাহলে চলো আমরা এরপর আমাদের নেক্সট টপিকে যাই। আমাদের মোলালিটি শেষ আর কি। আমাদের এখন নেক্সট টপিক হচ্ছে ভাই শতকরা পদ্ধতি। এটা নিয়ে আলোচনা করব। এটা কি শতকরা পদ্ধতি কয়টা আছে ভাই? 3টা আছে। আমরা সবাই জানি একটা শতকরা পদ্ধতি আছে পার্সেন্টেজ অফ W/V। এটা যদিও আমরা আগে আলোচনা করে আসছি, আমরা তাও আজকেও আলোচনা করব, কারণ আমরা বলছিলাম এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট আর কি, অনেকবার তোমার কাজে লাগবে। যদিও তোমার এটা আমরা কিন্তু পরে আসছি এখানে। আমরা এটার এক্সাম্পল দিয়েছিলাম যে সাপোজ ধরো আমার কাছে লেখা আছে 10% W/V HCl দ্রবণ। এটার মিনিং কি? দেখো, W দ্বারা হচ্ছে ভাই ভর বোঝায়, V দ্বারা তোমার এখানে আয়তন বোঝায়। এটার মিনিং হচ্ছে যে 100 মিলিলিটার HCl দ্রবণে 10 গ্রাম তোমার হচ্ছে যে ভাই কি আছে এখানে? 10 গ্রাম তোমার হচ্ছে ভাই HCl আছে। 10 গ্রাম HCl আছে। আচ্ছা, তারপর 2 নাম্বার পার্সেন্টেজ অফ ধরো V/V। এটা দ্বারা কি বোঝায়? যে দোনোটা হচ্ছে আয়তনের রেশিও। তাহলে সাপোজ ধরো তোমার এখানে লেখা আছে যে 10% V/V HCl দ্রবণ। তাহলে এটা বলতে কি বোঝাবে ভাই? এটা বলতে বোঝাবে 100 ml HCl দ্রবণে 10 ml HCl আছে। 100 ml HCl দ্রবণে 10 ml HCl আছে। তারপর পার্সেন্টেজ অফ যদি তোমার কাছে W/W থাকে, তাহলে এটা দ্বারা কি বোঝাবে? একটু আগে আমরা দেখে আসছি একটা ম্যাথ। তাহলে সাপোজ ধরো তোমার কাছে এখানে লেখা আছে 10% W/W HCl দ্রবণ। তাহলে এটা দ্বারা বোঝাবে W মানে ভর বোঝাচ্ছে। তাহলে 100 গ্রাম HCl দ্রবণে 10 গ্রাম HCl আছে। আচ্ছা, এবার এগুলো তো আমরা সবাই আগে থেকে জানতাম। এখানে আমরা নতুন করে কি শিখব? নতুন করে শিখব যে যদি কোয়েশ্চনে ওজন হিসেবে 10% বলা থাকে, তবে ইহা দ্বারা 10% W/W বোঝায়। তারপর যদি কোয়েশ্চনে আমরা যদি এটাকে একটু কপি করি, কোয়েশ্চনে আয়তন হিসেবে, সাপোজ তোমার এখানে যদি কোয়েশ্চনে কোনো কারণে কি হয়, আয়তন হিসেবে 10% বলা থাকে, তবে এটা দ্বারা 10% V/V বোঝায়। বুঝতে পারছি? ওজন হিসেবে বললে W/W বোঝাবে, আয়তন হিসেবে বললে V/V বোঝাবে। আবার এমন যদি হয়, যদি কোয়েশ্চনে শুধু 10% উল্লেখ থাকে, 10% ভাই এগুলো কিন্তু তুমি বইতে পাবা না, সো তাহলে একটু মনে রাখতে হবে ভালো মতো। উল্লেখ থাকে তার মানে ধরো কোয়েশ্চনের মধ্যে W/W বা V/V বা W/V কিছুই বলা নাই, আবার ওজন হিসেবে বা আয়তন হিসেবে বলা নাই, জাস্ট 10% দেওয়া আছে, তবে বাই ডিফল্ট 10% W/V ধরে হিসেব করব।
ওকে, আশা করি এটা বুঝতে পারছো ভাই। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা একটু মনে রাখতে পারো, কারণ এটার থেকে তোমার হচ্ছে যে ভাই বেশ কিছু হচ্ছে যে জিনিসপত্র তোমার লাগবে। আচ্ছা, আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো এরপরে টপিকে যাই। এরপরে টপিকটা হচ্ছে যে ভাই দেখো, এখানে বলবে কি যে তোমার এখানে একটা শর্টকাট আছে আর কি। শর্টকাটটা কি, যে যদি তোমার কাছে কখনো যদি পার্সেন্টেজ অফ ডাব্লিউ বাই ভি থাকে, অনলি পার্সেন্টেজ অফ কী থাকে বলো তো, ডাব্লিউ বাই যদি ভি থাকে, তুমি সরাসরি এই যে একটা মোলারিটিতে যেতে পারবা সরাসরি। মানে আমি তোমাকে আগে সূত্রটা লিখে দিয়ে কোত্থেকে আসছে আমি দেখাই দেবো এটা, যে এখানে থেকে সরাসরি মনে রাখবা। আমি বলছিলাম না যে একটা থেকে আরেকটাতে কী করা যায়, কনভার্সন করা যায়, মানে চাইলে তুমি একটা থেকে আরেকটা জায়গায় যাইতে পারবা। তো এখানে আমি তোমাকে সরাসরি আগে ফর্মুলাটা লিখে দিই, সেটা হচ্ছে যে X% ডাব্লিউ বাই ভি দ্রবণের মোলারিটি S ইকুয়ালস টু, এটার ফর্মুলা হচ্ছে ভাই 10x ডিভাইডেড বাই 10x ডিভাইডেড বাই বড় হাতের M। তাহলে এখানে প্রথম কথা সবাই কি ভুল করে, সেটা হচ্ছে যে এখানে মাস্ট বি ডাব্লিউ বাই ভি থাকা লাগবে। যদি তোমার এখানে ভি বাই ভি অথবা ডাব্লিউ বাই ডাব্লিউ থাকে, তখন এই ফর্মুলাটা কিন্তু কার্যকর হবে না। যেই মুহূর্তে তোমার এখানে ডাব্লিউ বাই ভি থাকবে, ঠিক সেই মুহূর্তে তুমি S ইজ ইকুয়াল টু 10x বাই M লিখতে পারবা। এটা একটু মনে রাখিও, মানুষজন যেটা করে খালি X% জন্য S ইজ ইকুয়াল টু 10x বাই M মনে রাখে, কিন্তু যদি এখানে X% ভি বাই ভি বা ডাব্লিউ বাই ডাব্লিউ বলে, আর তুমি যদি এটা তখন করে দিয়ে আসো, তখন তুমি কিন্তু জিরো খাবা, তখন কিন্তু এটা হবে না। তাহলে এই ফর্মুলা তুমি কখন অ্যাপ্লাই করতে পারবা, খালি অন্য সময় কী করতে হবে, ভি বাই ভি বা ডাব্লিউ বাই ডাব্লিউ ক্ষেত্রে কী করতে হবে, সেটা ক্ষেত্রে তোমাকে হচ্ছে জেনারেল প্রসিডিউর ফলো করে তোমাকে ম্যাথটা করতে হবে। ওকে, জেনারেল প্রসিডিউর মানে কি, তুমি তখন এখানে আগে নর্মাল S কীভাবে ব্যয় করো, দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা ব্যয় করো, আবার তোমার হচ্ছে যে ভাই ওই যে দ্রবণের আয়তন বের করো, তখন ওই নর্মাল নিয়মে তোমাকে করতে হবে। যেমনটা আমরা কোথায় করে আসছি দেখো, আজকে একটা যে ম্যাথ করে আসছি আমরা, এখানে যে ম্যাথটা ছিল এই যে এত পার্সেন্ট, এই যে নর্মাল প্রসিডিউর আমরা ফলো করছি এখানে। যদিও এখানে ডাব্লিউ বাই ভি ছিল, ও না এখানে ডাব্লিউ বাই ভি না, ওজন হিসেবে বলেছিল, তারপরে ডাব্লিউ বাই ডাব্লিউ ছিল। তাহলে এখানে কিন্তু সরাসরি তুমি ওই যে ফর্মুলাটা ইউজ করতে পারবা না 10x বাই M এর। তোমাকে এখানে দেখো এই যে নর্মাল প্রসিডিউর ফলো করে আমরা এখানে মোলারিটি বের করছি। ওকে, সো এখানে কাহিনিটা একটু তাহলে মধ্যে মনে রাখতে হবে। তাহলে এই ফর্মুলা আমরা কখন ইউজ করতে পারবো, যখন আমার এখানে ডাব্লিউ বাই ভি থাকবে। ওকে, এটা একটু তাহলে আমরা একটু মনে রাখবো। আচ্ছা, এটা কিন্তু ভাই ভুল করিও না ভাই, বেশিরভাগ মানুষজনই এই ভুলটা করে, যেখানে ডাব্লিউ বাই ভি দেওয়া আছে নাকি কী দেওয়া আছে লক্ষ্য করে না, ডাইরেক্ট হচ্ছে যে X% দেখা মানে এটা সত্য ইউজ করে, এবং এখানে কিন্তু কাটা খাবে। তাহলে শুধুমাত্র ডাব্লিউ বাই ভি থাকলে আমরা এটা ইউজ করতে পারবো। তো এখানে X দ্বারা আসলে বোঝাচ্ছে কি শতকরা পরিমাণ, এখানে আসলে X দ্বারা কি বোঝাচ্ছে, X দ্বারা বোঝাচ্ছে হচ্ছে তোমার শতকরা পরিমাণ, আর এখানে M যেটা আছে এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যে ওই যে আণবিক বা পারমাণবিক ভর, আমরা আণবিক বল লিখি শুধু। আচ্ছা, তাহলে এখন কত তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই এই সূত্র আসছে কোত্থেকে, চলো আমি তোমাকে দেখাই। আগে আমার একটু করে তাহলে বলো, সাপোজ X% ডাব্লিউ বাই ভি দ্রবণ বলতে আমরা কি বুঝি, দ্রবণ এটা বলতে আমরা বুঝি 100 ml দ্রবণে ভর আছে, দ্রব আছে কতটুকু, 100 ml দ্রবণে দ্রবের ভর x গ্রাম, তাই না? কারণ দেখো আমি যদি এটাতে একটা জেনারেল ফর্মুলা দিয়ে তোমাকে দেখাচ্ছি, আমি তোমাকে ব্যাখ্যা করে জিনিসটা আসো, সেটা হচ্ছে যে X% আগে আমরা কি লিখতাম, এই যে X% HCl দ্রবণ, তখন এখানে কি বোঝাইতো, 100 ml HCl দ্রবণে 10 গ্রাম তোমার এখানে HCl আছে, অর্থাৎ 10 গ্রামটা কি থাকতো, দ্রবের ভর, আর 100 ml দিয়ে হিসাব করতাম, আর এখানে HCl লেখা থাকতো। এখানে আমি HCl না দেখে আমি একটা জেনারেল প্রসিডিওর ফলো করতেছি, যেখানে এখানে আসলে আণবিক ভরটা কত হবে, M হবে। তাহলে আমরা এখানে বললাম যে X% ডাব্লিউ বাই ভি দ্রবণে, এটা বলতে আসলে কি বোঝায়, 100 ml দ্রবণে দ্রবের ভর আছে কত, X। তাহলে এখানে দেখো আমরা S মানে কি জানি, S মানে আমরা জানি যে N বাই ভি হয়, N বাই ভি হয়, আর N মানে কত জানি আমরা সবাই, N মানে আমরা সবাই জানি হচ্ছে যে ভাই ওই যে তোমার M ডিভাইডেড বাই বড় হাতের M হয়, আর এখানে ভি হয়। তাহলে এখানে হিসাব করে দেখো, এই যে তোমার এখানে তাহলে আমরা লিখতে পারতাম M ডিভাইডেড বাই বড় হাতের M ইন্টু ভি। তো এই ভি তো লিটার এককে হইতো, তাই না, এই ভি কোন একক হবে, লিটার এককে, এই ভি লিটার এককে। তাহলে দেখো এখানে এখানে যদি আমরা বসাই, তাহলে S ইকুয়ালটা আমরা কত পাচ্ছি, এখানে দ্রবের ভর আমরা এখানে কত পাইছি, দেখো এখানে X পাইছি, এই যে X গ্রাম আছে, X বসাও, আর এখানে M বসাও, আর এটা কত হবে 100 ml না, তাহলে লিটারে নিয়ে গেলে কত হয় 0.1। তাহলে এখানে যদি বসাও, দেখো এখানে যদি নিয়ে যাও এটাকে, তাহলে দেখবে এখানে 10x আসতেছে, আর নিচে আসতেছে তোমার এখানে M।
ওকে, তাহলে এই ফর্মুলা শুধুমাত্র তোমার হচ্ছে ভাই W/V এর জন্য অ্যাপ্লাই হবে, অন্য জায়গায় কিন্তু অ্যাপ্লাই হবে না ভাই। বারবার বলতেছি এটা, কারণ এখানে মিস্টেক করে মানুষজন। তাহলে এটা আমরা একটু মনে রাখবো, এই ফর্মুলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, বিশেষ করে ম্যাথ থেকে একটু ফাস্ট করার জন্য আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা একটা ম্যাথ দেখে আসি রিলেটেড। আসলে আমরা তাহলে একটা ম্যাথ দেখি এখানে দেখো আমাকে তাহলে বলতেছে কি ভাই, আমাকে বলতেছে 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের তোমার এখানে মোলারিটি মাত্রা নির্ণয় করে, মানে মোলারিটি বের করতে বলতেছে, এস বের করতে বলতেছে। কিন্তু লক্ষ্য করে দেখো এখানে ওজন হিসেবে বলে নাই, আয়তন হিসেবে বলে নাই, আবার W/Vও দেওয়া নাই। তাহলে আমরা বাই ডিফল্ট এটাকে কী ধরে নিব? বাই ডিফল্ট এটাকে আমরা তোমার এখানে W/V ধরে নিব। তার মানে এখানে আমাকে কি বলে দিছে, 10% W/V। বাই ডিফল্ট আমরা এটাকে সোডিয়াম কার্বনেট ধরে নিব। তাহলে এটা আমাকে মোলারিটির মাত্রা বের করতে বলতেছে। তাহলে W/V আছে, তাহলে আমি কি ইউজ করতে পারবো? 10x ডিভাইডেড বাই বড় হাতের M ইউজ করতে পারবো। তাহলে এখানে কত আসবে? x মানে কি শতকরা পরিমাণ, এখানে শতকরা পরিমাণ কত? 10। তাহলে এখানে 10 বসাই দাও। আর বড় হাতের M কত হবে? সোডিয়াম কার্বনেট না, তাহলে 23 × 2 দাও, প্লাস কার্বনের জন্য 12 দাও, প্লাস এখানে 48 দাও। তাহলে তোমার এটা এসটা বের হয়ে যাবে। তাহলে এস কত আসবে দেখো, আমরা যদি হিসাব করতে চাই এস তাহলে আমার কাছে কত আসবে? এখানে এই যে 100 ডিভাইডেড বাই তোমার এখানে 23 × 2 প্লাস 12 প্লাস 48। সো এটা আমার কাছে এখানে আসছে তোমার হচ্ছে যে ভাই 0.943396, 0.943396 এত মোলার। এটা হচ্ছে আমার কাছে এস আসছে। সো এটা হচ্ছে আমার কাছে আনসার ঘনমাত্রার বা মোলারিটির। ওকে, আশা করি এটা বুঝতে পারছো ভাই। সো এটা হচ্ছে আমার কাছে কত নাম্বার ম্যাথ ছিল? এ নাম্বার ম্যাথ ছিল। ওকে, বি নাম্বার ম্যাথ করে আসো। বি নাম্বারের ম্যাথের মধ্যে অনেকগুলো অপশন আছে। যেমন ফার্স্টটা আমাকে জিজ্ঞেস করছে কি, পানির একটি অণুর ভর কত? পানির একটা অণুর ভর। ওকে, তো এটার জন্য আমরা কি ইউজ করব? আমরা জানি সবাই n = m/m = x ডিভাইডেড বাই na। তাহলে এখানে আমাকে ভর জানতে চাইছে একটা অণুর, তার মানে আমাকে m বাইর করতে বলছে। তাহলে m মানে কত লেখা যায়? ওই x × বড় হাতের M ডিভাইডেড বাই na। তাহলে দেখো একটা অণু, তার মানে x এর জায়গায় কত বসবে? 1। আর বড় হাতের M তাহলে কত বসবে? পানির বলছে না, তার মানে পানির ভর কত হয়? 18 বসাও। আর এখানে তাহলে তোমার বড় হাতের na কত বসবে? এখানে 6.022 × 10⁻23। সো এটা যদি বসাও এখানে, তাহলে আমার আনসার চলে আসবে 18 ডিভাইডেড বাই 6.022 × 10⁻23। সো এটা আমার কাছে এখানে আসছে 2.989 × 10⁻23, 2.989 × 10⁻23 এত গ্রাম। এটা হবে তাহলে পানির একটা অণুর ভর। ওকে, সো এটা হচ্ছে আমার এখানে আনসার। এটা হচ্ছে আমার এখানে আনসার। আশা করি এটা বুঝতে পারছো ভাই। তারপর চলো আমরা নেক্সট অঙ্কে যাই। আমাকে বলছে প্রমাণ অবস্থায় মানে এসটিপিতে 1 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? তাহলে দেখো আমাকে 2 নম্বরে কি জিজ্ঞেস করছে, এসটিপিতে 1 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? দেখো তো এসটিপি বললে আমরা কি হিসাব করি? ওই যে মোল সংখ্যাকে আমরা কত লিখতে পারি? এসটিপিতে আয়তন ডিভাইডেড বাই 22.4, তাই না? এটা আমরা ফর্মুলা শিখে আসছি। এসটিপিতে আয়তন ডিভাইডেড বাই 22.4, এটা লিটার এককে আসবে। তাহলে দেখো আমাকে আয়তন বের করতে বলছে, তার মানে আমাকে বিএসটিপি লিটার এককে আয়তন বের করতে বলছে। তাহলে এখানে কত হবে? n × 22.4 হবে। আর n মানে কত? m/m। আর এখানে আমার দেখো ভর দেওয়া আছে কত? অ্যামোনিয়ার 1 গ্রাম। তাহলে এখানে 1 বসাবো। আর অ্যামোনিয়া মানে কি? NH3 না? তাহলে এখানে কত হয়? 14 + 3, আর এটা হবে এখানে 22.4। তাহলে এই ভ্যালুটা কত আসবে দেখো? 22.4 ডিভাইডেড বাই 17। সো এটা তোমার কাছে এখানে আসবে 1.3176 লিটার, 1.3176 লিটার। এটা হচ্ছে তাহলে আমার এখানে আনসার। আশা করি এটাও বুঝতে পারছো ভাই। এটা হচ্ছে তোমার এখানে আনসার। তাহলে এরপর যদি এরপরে যাই, এরপরে দেখো সি নাম্বারে তোমার এখানে কি বলতেছে? 3 নম্বরে বলতেছে প্রমাণ তাপমাত্রা ও চাপে মানে এসটিভিতে 1 সেন্টিমিটার কিউব অক্সিজেন গ্যাসে মানে অক্সিজেন গ্যাসের আয়তন দেওয়া আছে, এই কয়টি পরমাণু থাকবে সেটা তোমাকে এখানে বের করতে বলতেছে। ওকে, খুব সিম্পল অঙ্ক, আমি তোমাকে বুঝাই বলি কীভাবে করবো এটা। দেখো আমরা যে এসটিপি প্রমাণ তাপমাত্রা চাপ বলছে মানে কি এসটিপিতে মোল সংখ্যা কত হয়? ওই যে ভিএসটিপি ডিভাইডেড বাই 22.4 হয়। দেখো তার এখানে আমাকে জিজ্ঞেস করছে কয়টি পরমাণু আছে, তার মানে অক্সিজেন গ্যাসে কয়টা পরমাণু আছে, O2 গ্যাসে। ওকে, তাহলে এটা আমরা কীভাবে করবো? আমরা তো n = এটা লিখলাম, আবার n = কত লেখা যায়? x ডিভাইডেড বাই na।
আচ্ছা এখানে দেখো, এখানে কিন্তু একটা ঝামেলা আছে। এখানে যদি জিজ্ঞেস করছে অক্সিজেন গ্যাসে কতটি পরমাণু আছে, আর এই যে আয়তনটা দেওয়া আছে এটা কার আয়তন বলো তো? অক্সিজেন গ্যাসের আয়তন। তাহলে লক্ষ্য করে দেখো, আমরা কিন্তু তোমাকে শিখে আসছিলাম কিন্তু, হ্যাঁ, সেটা কী ছিল? অক্সিজেন গ্যাস মানে কোনটা বলো তো? অক্সিজেন গ্যাস মানে কিন্তু তোমার এখানে O2, রাইট? আর এখানে একটা, এটা কিন্তু অণু, আর এটা কিন্তু অণুর আয়তন। তাহলে এখানে যেটা এক্স বেরোবে এটা কী বেরোবে? অণুর সংখ্যা বেরোবে। কেন? কারণ তুমি এখানে দেখো এই যে VSTP যেটা ইউজ করবা, এটা কিন্তু অণুর আয়তন ইউজ করতেছো। দেখো 1 সেন্টিমিটার কিউব অক্সিজেন গ্যাসে, এটা কিন্তু তোমার অণুর আয়তন। তাহলে এটা যেহেতু তোমার অণুর আয়তন, আর তাহলে এখানে এক্স যেটা বেরোবে সেটা তোমার অণুর সংখ্যা বেরোবে, কিন্তু তোমাকে বের করতে বলছে পরমাণুর সংখ্যা। তাহলে তোমাকে কি করা লাগবে? আমরা জানি, দেখো এখানে এই যে একটা অণুতে কয়টা পরমাণু থাকে? 2টা থাকে। তখন তোমার এখানে পরমাণুর সংখ্যা মানে 2 দিয়ে গুণ করতে হবে এক্সকে। ওকে, তার মানে আমি তোমাকে একটু করে লিখে দিই এখানে, এটা যেটা আছে এখানে যেটা বসাচ্ছ এটা, এটা কিন্তু অক্সিজেন গ্যাস, অর্থাৎ অণুর আয়তন। এটা কিন্তু তুমি এখানে অণুর আয়তন বসাচ্ছ। তাহলে অণুর আয়তন যদি বসাও, এই এক্স যেটা পাবা এটা কিন্তু তুমি পাবা হচ্ছে ভাই অণুর সংখ্যা। ওকে, তাহলে তোমাকে কিন্তু কোশ্চেনে বের করতে বলছে পরমাণুর সংখ্যা। তাহলে তুমি কীভাবে বের করবা? আগে অণুর সংখ্যা বের করো, এক্স বের করো আগে। সেটা কত আসবে? এই যে VSTP লিটার এককে ডিভাইডেড বাই 22.4 ডিভাইডেড বাই 22.4 ইন্টু তোমার এখানে NA হবে। তো তুমি যদি ভ্যালুগুলো বসাও এখানে, VSTP মানে কত? এখানে দেখো 1 সেন্টিমিটার কিউব দেওয়া আছে। আমরা জানি 1 সেন্টিমিটার কিউব মানে 1 মিলিলিটার হয়। তা 1 মিলিলিটার মানে 10⁻³ লিটার হয়। দেখো এখানে আমরা এখানে যদি একটু কনভার্সনটা দেখাই, যদিও তোমরা জানো, আমরা সবাই জানি এখানে যে 1 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে যে ভাই 1 মিলিলিটার হয়, আর ইকুয়াল টু 10⁻³ লিটার হয়। এখানে 10⁻³ বসাই দিছি। আর ডিভাইডেড বাই তোমার এখানে কত হবে তাহলে? 22.4, আর ইন্টু তাহলে আমরা এখানে NA বসাচ্ছি না, আমি ক্যালকুলেটার বসাবো। 22.6.022 ইন্টু 10⁻23। তাহলে কত আসবে? এটা 10⁻³ ইন্টু 6.022 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই তোমার এখানে 22.4। সো এটা আমার কাছে এখানে আসছে 2.688। তাহলে আমার কাছে এখানে এক্স আসছে, এক্স ইকুয়াল টু আসছে 2.688 ইন্টু 10⁻19। তাহলে এটা কিন্তু হচ্ছে আমার এখানে কি বলতো ভাই? অণুর সংখ্যা, কিন্তু আমাকে জানতে চাইছে পরমাণুর সংখ্যা। তাহলে আমরা এখানে লিখতে পারি একটি অক্সিজেন গ্যাসে অর্থাৎ O2-তে পরমাণু থাকে 2টি। পরমাণু থাকে 2টি। তাহলে সুতরাং পরমাণুর সংখ্যা কত হবে ভাই? ওই যে অণুর সংখ্যার 2 গুণ। তাহলে এখানে দেখো বসাও, এক্স কত দেওয়া আছে এখানে আমরা বের করছিলাম যে 2.688 ইন্টু 10⁻19। আমার কাছে ক্যালকুলেটারে সেভ আছে এটাকে জাস্ট আমি যদি 2 দিয়ে গুণ দিই তাহলে আসছে আমার কাছে এখানে 5.37678 ইন্টু 10⁻19 এতটি। ওকে, আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো। এটা হচ্ছে তোমার এখানে আনসার। একটু মিস্টেক করে ফেলে মানুষজন এটা, কারণ এখানে ওই যে অণু পরমাণু কথাটা খেয়াল করে না, একটু তারা আমরা সতর্ক থাকবো। তাহলে এটা হচ্ছে আমার এখানে আনসার। তারপর দেখো, তারপর আমাকে কি জানতে চাইছে এখানে, যে এরপর হচ্ছে আমাকে তো সংকেতের অঙ্ক, এটা যে গ্লুকোজের শতকরা সংযুক্তি হচ্ছে কার্বন হচ্ছে যে 640%, হাইড্রোজেন 66.67%, অক্সিজেন হচ্ছে তোমার এত %, আণবিক ভর যদি এত হয়, স্থূল সংকেত কত। খুবই সিম্পল অঙ্ক ভাই। আমরা অঙ্কগুলো কীভাবে করতাম? এটা ছকে এঁকে করতাম। 4 নাম্বার আমরা এখানে প্রথমে লিখতাম হচ্ছে ভাই মৌল। বেসিক্যালি চলো আমরা একটাকে ছক এঁকে ফেলি এখানে। আমরা এখানে লিখতাম ফার্স্ট হচ্ছে মৌল, তারপর এখানে লিখতাম হচ্ছে আমরা শতকরা পরিমাণ, তারপরে তোমার এখানে হচ্ছে আমরা শতকরা পরিমাণটা একটু বড় করি, এটাকে শতকরা পরিমাণ। তারপরে তোমরা আমরা এখানে কি লিখতাম ভাই? ওই যে তোমার দাঁড়াও, শতকরা পরিমাণ। তারপর আমরা লিখতাম হচ্ছে যে ওই যে তোমার পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করে। তারপর এখানে আমরা লিখতাম সর্বনিম্ন ভাগফল দ্বারা ভাগ করে, আর এখানে আমরা সংকেত লিখতাম। তাহলে এখানে হচ্ছে আমরা লিখতাম হচ্ছে তোমার মৌল, এখানে আমরা লিখতাম পার্সেন্টেজ, এখানে আমরা লিখতাম পারমাণবিক ভর দ্বারা ভাগ করে, আর এরপর আমরা এখানে লিখতাম সর্বনিম্ন ভাগফল দ্বারা ভাগ। চলো আমি তাহলে একটু মুছে দিই।
ভাগফল দ্বারা ভাগ। আর আমরা লাস্ট অফ অল আমরা লিখতাম কি, এই যে স্থূল সংকেত, স্থূল সংকেত। তাহলে আসলে এটাকে সলভ করি। দেখো এখানে আমার মৌল দেওয়া আছে কি, আমার কাছে মৌল দেওয়া আছে কার্বন, এখানে আমাকে মৌল দিচ্ছে কার্বন, আর এটার পার্সেন্টেজ দেওয়া কত ভাই, 40% দেওয়া। আর তোমার এখানে এরপর আমাকে দেওয়া আছে হচ্ছে যে ভাই তোমার কত, এই যে ইয়াটা হাইড্রোজেন দেওয়া কয় পার্সেন্ট, আমাকে দেওয়া হচ্ছে এখানে 6.67। তারপরে দেওয়া হচ্ছে আমার কাছে এখানে অক্সিজেন 53.33, অক্সিজেন 53.33। সো এখানে আমার এতটুকুই লাগবে। সো তাহলে এতটুকু হচ্ছে আমার আননেসেসারি, আমরা এটাকে তাহলে মুছে দিতে পারি। ওকে, আশা করি বুঝতে পারছো এটা। তাহলে দেখো এখানে যদি আমরা ভাগ টাগ করি তাহলে আমার কাছে কি আসবে, এখানে দেখো এখানে আমরা তাহলে 40কে তাহলে 12 দিয়ে ভাগ করব, এখানে তাহলে আমরা 6.67কে তাহলে 1 দিয়ে ভাগ করব, এখানে আমরা তাহলে 53.33কে তাহলে আমরা 16 দিয়ে ভাগ করব। তাহলে কত আসবে দেখো, 40কে আমি 12 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা আসছে আমার কাছে এখানে 3.333, এখানে আসবে 6.67, আর এখানে আসবে 53.33 ডিভাইডেড বাই 16। সো এটা আসছে আমার কাছে 3.333। তাহলে সর্বনিম্ন ভাগফল কোনটা, 3.333 ভাগ করলে হচ্ছে এখানে রেজাল্ট আসবে 1, এখানে আসবে 2, এখানে আসবে 1। স্থূল সংকেত হচ্ছে CH2O। তাহলে এখন আমরা জানি আমাকে হচ্ছে কি বের করতে বলছে, এখানে আমাকে বের করতে বলছে স্থূল সংকেত, তাহলে এখানে তো বের হয়ে গেছে এটা। সুতরাং স্থূল সংকেত আমার কাছে কত, CH2O। স্থূল সংকেত আমার হচ্ছে এখানে CH2O। সো এটা হচ্ছে আমার এখানে আনসার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো ভাই, হচ্ছে আমার এখানে আনসার। তাহলে চলো আমরা এর পরে ম্যাথে যাই, দেখি এর পরে ম্যাথ আমাকে কি দিছে। আমার এখানে দেখো বলতেছে হচ্ছে যে ভাই ইজি অঙ্ক একদম। আমার এখানে বলা হচ্ছে যে তোমার এখানে 12% W/V H2SO4 এর ঘনমাত্রা মোলারিটি এককে প্রকাশ করো। তাহলে দেখো W/V দেওয়া আছে আর মোলারিটি বের করতে বলছে, তাহলে কিন্তু আমি সরাসরি শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারি। শর্টকাটটা কোনটা, ওই যে S = 10x ডিভাইডেড বাই বড় হাতের M। তাহলে এটা যদি আমরা অ্যাপ্লাই করি এখানে দেখো কত আসবে, 10x তো, সো এখানে x এর জায়গায় কত বসাবা, 12% বলে দিছে তো এই জন্য। আর H2SO4 হচ্ছে কত হয়, 98 হয়। সো এখান থেকে তাহলে কত আসবে, এটা 10 × 12 ডিভাইডেড বাই 98। সো এটা আমার কাছে এখানে আসবে 1.2245, 1.2244, দাঁড়াও ঠিক করে লিখি এটা, 1.2245 মোলার। সো এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার আসছে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো ভাই। সো এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। আচ্ছা, তাহলে চলো আমরা পরের ম্যাথটাতে যাই, দেখি পরের ম্যাথ আমাকে কী বলতেছে এখানে। সো পরের ম্যাথটা আসলে আমরা এটা বোঝার চেষ্টা করি। দেখো পরের ম্যাথটা আসলে ইজি আছে, কিন্তু প্রবলেম হচ্ছে পরের ম্যাথটা তোমাকে একটু কনসেপচুয়ালি ক্লিয়ার থাকতে হবে এবং এটা ভালো করে বুঝতে হবে। আসো এরপর আমরা সিমিলার একটা অঙ্ক করাই দিব, দেখবা যে তাহলে তোমার কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখানে দেখো বলতেছে কি, 250 সেন্টিমিটার কিউব 0.5 মোলার H2SO4 দ্রবণ তৈরি করতে 13% W/W H2SO4 এর কত আয়তন নিতে হবে। আর এখানে 13% W/W H2SO4 দ্রবণের ঘনমাত্রা দিয়ে দিছে 1.25 গ্রাম পার সেন্টিমিটার কিউব। কী বুঝাইছে আমি তোমাকে বুঝাই বলি। তোমার একটা দ্রবণ তৈরি করতে হবে, সে যে দ্রবণটা তৈরি করতে হবে সেটা H2SO4 এবং এটার বৈশিষ্ট্যটা কি, 250 সেন্টিমিটার কিউব এবং এটা 0.5 মোলারের মোলারিটি আছে। কিন্তু এটা তৈরি করবা কোত্থেকে, 13% W/W H2SO4 থেকে। জিজ্ঞেস করছে ওইটা তৈরি করার সময় কত আয়তন নিতে হবে H2SO4 এর। ওকে, সো সিম্পল অঙ্ক আমি তোমাকে বুঝাই। আমি এখানে দুইটা পাত্র আঁকি, আমি এখানে তোমার দুইটা পাত্র আঁকি। এটা একটা আমার পাত্র, ওকে, এটা আমার একটা পাত্র। আর একটা ধরো অন্য কালারের আমি পাত্র আনি এখানে। সাপোজ ধরো আমি এই কালারের পাত্র আনছি, ধরো এটা আমার আরেকটা পাত্র। চলো আমি তোমাকে এখানে বুঝাই বলি এখানে কী কী করতে হবে। এখানে দেখো, এখানে হচ্ছে যে তুমি একটা দ্রবণ তৈরি করবা, তো যে দ্রবণটা তৈরি করবা সেটার বৈশিষ্ট্যটা কি, সেটার বৈশিষ্ট্য হচ্ছে সেটার এখানে এটা কিন্তু H2SO4 দ্রবণ তৈরি করবা। এই দ্রবণের বৈশিষ্ট্য হচ্ছে যে এটার আয়তন কত হইতে হবে, V হইতে হবে তোমার এখানে 250 সেন্টিমিটার কিউব। আর এটার ঘনমাত্রা কত থাকতে হবে, S = হইতে হবে 0.5 মোলার। তার মানে এটা তুমি হচ্ছে ভাই তৈরি করবা। আর এটা কোত্থেকে তৈরি করবা, 13% W/W H2SO4 থেকে। তার মানে ধরো এখানে একটা H2SO4 আছে, কিন্তু এটার বৈশিষ্ট্যটা কি, এটা এখানে হচ্ছে যে ভাই 13% W/W H2SO4 আছে।
অর্থাৎ তাহলে আমি কোনো একটা ধরো পানির পাইপের মাধ্যমে বা কিছু একটার মাধ্যমে আমি এটা তৈরি করব, অর্থাৎ আমি এখান থেকে হচ্ছে যাবে এটাকে তৈরি করব, অর্থাৎ আমি এখান থেকে সাপ্লাই নিয়ে এই বোতল থেকে সাপ্লাই নিয়ে আমি এই বোতলে এই দ্রবণটা তৈরি করব। ওকে, তাহলে মেইন উদ্দেশ্য হচ্ছে আমার এটা থেকে হচ্ছে আমি এটা তৈরি করব। আচ্ছা, তাহলে দেখো আমি কোনটা থেকে তৈরি করব, আমি কিন্তু তৈরি করব হচ্ছে এদিক থেকে এদিকে। আশা করি বুঝতে পারছো। আমাকে জিজ্ঞেস করছে এখন তৈরি করার সময় এই H2SO4 কত আয়তন তোমার নেওয়া লাগবে, এটা হচ্ছে তোমাকে এখানে বের করতে বলছে। কেমন, আশা করি আমরা কোয়েশ্চনটা বুঝতে পারছি। আর এটা দেখো এই পাত্র সম্পর্কে আরেকটা বৈশিষ্ট্য দেওয়া আছে, সেটা হচ্ছে যে এটার দেখো তো এটার ঘনত্ব দেওয়া আছে, এটার রো দেওয়া আছে কত 1.25 গ্রাম পার সেন্টিমিটার কিউব। দেখো তো এটার আয়তন জানতে চাইছে এখান থেকে, আর এটা ঘনত্ব দেওয়া আছে। তাহলে কোনো কারণে তুমি যদি বের করতে পারো এটা কত ভর সাপ্লাই করছে, তাহলে ওই যে ভর ডিভাইডেড বাই তোমার হচ্ছে যে রো করে দিয়ে আয়তন বের করে ফেলতে পারবা। তাহলে বেসিক্যালি আমার দেখো আয়তন বের করতে আমার কী বের করতে হবে, কতটুকু ভর সে হচ্ছে যে ভাই সাপ্লাই করছে। মেইন উদ্দেশ্য হচ্ছে আমার এটা কতটুকু ভর সাপ্লাই করছে। এখন এটা তুমি কীভাবে বের করবা, ভর সাপ্লাই বের করার জন্য তোমার এখানে কত মোল সাপ্লাই করছে সেটা তোমার বের করা লাগবে। তাহলে আমরা একটু আগে দেখি আমার এখানে দ্রবণ তৈরি করতে হবে। দ্রবণের বৈশিষ্ট্যটা কি, সেটার আয়তন হইতে হবে 250 সেন্টিমিটার কিউবের, এবং সেটার হচ্ছে যে ভাই মোল সংখ্যা এই ঘনমাত্রা কত হইতে হবে 0.5 মোলারের। তাহলে চলো আমরা দেখি একটু করে আমার এই দ্রবণটাতে আমার কত পরিমাণ মোল সংখ্যা প্রয়োজন, এন প্রয়োজন আমার কতটুকু, সেটা কত হবে। দেখো এন মানে আমরা কি জানি, এস ইন্টু ভি জানি। তাহলে এখানে এস দেওয়া আছে আমার 0.5, আর এখানে ভি কত হবে 250 ডিভাইডেড বাই 1000, কারণ এটাকে লিটারে নিতে হবে। 250 সেন্টিমিটার কিউব মানে তো 250 মিলিলিটার, লিটারে নিয়ে গেলাম। তাহলে এটা যেটা আছে, এটা যেটা বের হবে সেটা হচ্ছে আমার প্রয়োজন। কত আসবে দেখে আসো, 0.5 ইন্টু 250 ডিভাইডেড বাই 1000, তাহলে এটা আসবে হচ্ছে আমার কাছে 0.125 মোল। তাহলে 0.125 মোল, তাহলে এত পরিমাণ মোল H2SO4 আমার প্রয়োজন। তাহলে এই যে মোলটা প্রয়োজন সেটা আসবে কোত্থেকে, সেটা আসবে হচ্ছে তোমার এইখান থেকে, রাইট। তাহলে আমার যদি এতটুকু প্রয়োজন হয় তাহলে আমার এন সাপ্লাই করতে হবে এতটুকু, এন সাপ্লাই, কারণ আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু হচ্ছে আমার এখান থেকে সাপ্লাই দিতে হবে। চিন্তা করো না, আমার যতটুকু প্রয়োজন ঠিক আমার ততটুকু এখান থেকে কী দিতে হবে, আমার এখান থেকে কিন্তু সাপ্লাই দিতে হবে, তাই না। আমার এখান থেকে এখানে সাপ্লাই দিতে হবে আমার যতটুকু প্রয়োজন। তাহলে এখানে আমার এন প্রয়োজন হচ্ছে যে 0.125 মোল, তাহলে আমার এন সাপ্লাই কত দিতে হবে, এই যে এখান থেকে আমার তাহলে কতটুকু সাপ্লাই দিতে হবে 0.125 মোলই। তাহলে এখান থেকে আমরা যেহেতু এন সাপ্লাই জেনে গেছি, তাহলে আমি কিন্তু বের করে ফেলতে পারি কতটুকু ভর আমি সাপ্লাই করছি। তাহলে এখান থেকে দেখো আমরা কী জানি, আমরা জানি হচ্ছে যে এন সাপ্লাই ইকুয়াল টু তাহলে কী লিখতে পারি, এম সাপ্লাই ডিভাইডেড বাই বড় হাতের এম। আমরা জানি না এন ইজ ইকুয়াল টু এম বাই এম, এন ইজ ইকুয়াল টু আমরা কী জানি বলো তো, এম বাই এম জানি। তাহলে আমি কতটুকু সাপ্লাই করছি সেটা মোল সংখ্যা আমি জানি, তাহলে আমি আমার কাছে বের করতে হবে তাহলে কত ভর পরিমাণ আমি সাপ্লাই করছি ডিভাইডেড বাই এম, মানে আণবিক ভর যেটা। তাহলে চলো আমরা বের করে ফেলে আসো, তাহলে আমরা চলো বের করে আসো এম সাপ্লাই মানে আমি কতটুকু ভর হচ্ছে যে ভাই দ্বিতীয় পাত্র থেকে, এটা যদি আমি 2 নম্বর পাত্র ধরি, কতটুকু ভর আমি 2 নম্বর পাত্র থেকে 1 নম্বর পাত্রে সাপ্লাই করলাম সেটা আমরা বের করে ফেলতে পারি। ইকুয়াল তাহলে কত আসবে, এই যে এন সাপ্লাই ইন্টু তোমার এখানে তাহলে বড় হাতের এম। তো এন সাপ্লাই কত আসছে এখানে 0.125, কারণ যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু সাপ্লাই করা লাগবে। আর এখানে বড় হাতের এম কত হবে 98। তাহলে এখান থেকে দেখো বের হয়ে যাবে এম সাপ্লাই মানে কতটুকু ভর তুমি সাপ্লাই করছো, তাহলে সেটা হচ্ছে যে ভাই 0.125 ইন্টু 98, তাহলে এটা কত আসবে 12.25 গ্রাম। তাহলে এতটুকু হচ্ছে তুমি এখানে সাপ্লাই করছো, এতটুকু পরিমাণ দ্রব তুমি হচ্ছে সাপ্লাই করছো। এখন তোমাকে বের করতে বলছে কতটুকু আয়তন তাহলে সাপ্লাই করতে হবে। এখন বুঝো এখানে যে তোমার দ্রবণটা আছে না, সেটা হচ্ছে 13% 13/13 H2SO4 দ্রবণ। এটা কিসের দেওয়া আছে দেখো তো এখানে, এটা কিন্তু তোমার এখানে দেখো কত আয়তন নিতে হবে, তার মানে দ্রবণের আয়তন বের করতে বসে তোমাকে এখানে। তাহলে বের করতে বসে কি H2SO4 কত আয়তন নিতে হবে, তার মানে কত আয়তন তোমার এখানে দিতে হবে, তার মানে এটা কিন্তু দ্রবণের আয়তন। এটা হচ্ছে তোমার কি বলতো দ্রবণের আয়তন। জিনিসটা বুঝে দেখো না, জিনিসটা দেখো এখানে বলছে কি যে 13% H2SO4 এর কত আয়তন নিতে হবে, তার মানে এই যে 13% H2SO4 তার মানে এই দ্রবণটার কত আয়তন তোমাকে নিতে হবে, তার মানে দ্রবণের আয়তন তোমাকে জিজ্ঞেস করছে। ওকে, জিজ্ঞেস করছে কি দেখো 13% W/W H2SO4 এর কত আয়তন নিতে হবে, তার মানে এই যে দ্রবণের কত আয়তন তোমাকে নিতে হবে সেটা বের করতে বলছে। কিন্তু এটা তো দ্রবের ভর বেড়েছে যেটা আমাকে সাপ্লাই করতে হবে, আর এই দ্রবণের বৈশিষ্ট্যটা কি 13% W/W H2SO4, তাহলে এটা থেকে আমরা কি বলতে পারি 13 গ্রাম H2SO4 পাই 100 গ্রাম H2SO4 দ্রবণ থেকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে দেখো এটা যেহেতু আমার 13% W/W H2SO4 দ্রবণ, আমি যদি এখানে যদি লিখে আসো, এটা যেহেতু আমার
দাঁড়াও আমরা এখান থেকে একটু করে করে ফেলি। এটা যদি হচ্ছে আমার কি বলতো 13% W/W H2SO4 দ্রবণ, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 13 গ্রাম H2SO4 পাই 100 গ্রাম H2SO4 দ্রবণ হতে। আমি তোমাকে বলেই দিছি, দেখো এখানে এখানে যে ঘনত্বটা দেওয়া আছে এটা কিন্তু এই যে 13% H2SO4 এর ঘনত্ব দিছে, তার মানে এটা কিন্তু দ্রবণের ঘনত্ব দেওয়া আছে। আর তোমাকে দ্রবণের আয়তন জানতে চাইছে, তাহলে তোমার দ্রবণের ভর বের করা লাগবে, বুঝতে পারছি? কিন্তু এখানে যেটা আমি যেটা সাপ্লাই করছি সেটা তো আমি দ্রব সাপ্লাই করছি, এটা তো দ্রবের ভর বেরিয়েছে। আমার কিন্তু কী বের করা লাগবে? দ্রবণের ভর বের করা লাগবে। কারণ দেখো আমরা একটু আগেই কিছুক্ষণ আগে আমরা ফর্মুলা থেকে আসছি এটা, এই যে আমি তো এখানে এই যে এই ফর্মুলাটি দ্রবণের সব কিছু বের করা লাগবে আমাকে। আচ্ছা তাহলে চলো আমরা এখানে যাই। হ্যাঁ তাহলে আসো, আমরা জানি 13 গ্রাম H2SO4 পাচ্ছি, তাহলে 100 গ্রাম H2SO4 দ্রবণ হতে। আর যদি অঙ্কটা কেউ না বুঝো আরেকবার ভিডিও দেখলে তুমি আশা করি বুঝে যাবা। তাহলে দেখো সুতরাং 12.25 গ্রাম H2SO4 পাবো কোত্থেকে? এই যে ঐকিক নিয়ম জাস ভাই, 100 ইন্টু তাহলে 12.25 করো, আর ডিভাইডেড বাই তাহলে কত করে দাও? 13 করে দাও, ডিভাইডেড বাই 13 করে দাও, তাহলে 13 গ্রাম H2SO4 দ্রবণ হতে। তার মানে এটা যেটা পাইছো এটা হচ্ছে দ্রবণের ভর বেড়ে গেছে। তাহলে 100 ইন্টু 12.25 ডিভাইডেড বাই 13, তাহলে দ্রবণের ভর কত আসছে? 94.23077 গ্রাম দ্রবণ হতে। তার মানে এটা হচ্ছে দ্রবণের ভর। তাহলে এখন তুমি দ্রবণের ভর জানো, আর দ্রবণের এখানে তুমি এই ঘনত্বটাও জানো, তাহলে তুমি ইজিলি কিন্তু কী বের করে ফেলতে পারবা? এখানে কিন্তু ইজিলি তুমি এখানে ওই যে তোমার দ্রবণের আয়তন বের করে ফেলতে পারবা। কারণ আমরা কি জানি? ভি দ্রবণ ইজ ইকুয়াল টু, আমরা জানি ওই যে রো ইজ ইকুয়াল টু M/V, তাহলে ভি ইকুয়াল টু কত হবে? M দ্রবণ রো দ্রবণ, তাহলে দ্রবণই দ্রবণ। আসো আমরা দেখি এখানে, তাহলে যদি আমরা বাইর করতে চাই এটাকে কত আসবে দেখো তো। এখন এখানে M দ্রবণ তুমি বের করছো মাত্র কত? 94.23077, আর এখানে রো দ্রবণ তোমার এখানে দেওয়া আছে কত দেখো? 1.25। একটা জিনিস চিন্তা করো এখানে, তাহলে ক্যালকুলেশন করলে আনসার কত আসবে? 1.25 দিয়ে ডিভাইড করো, তাহলে এটার আনসার আসছে হচ্ছে ভাই 75.3846, 75.3846। এটা একক কী হবে ভাই? এটা দেখো ভরের একক গ্রাম, আর এটার একক ছিল রোয়ের একক গ্রাম পার সেন্টিমিটার কিউব, তো গ্রাম গ্রাম তো কাটা যাবে, তাহলে এটার একক হবে সেন্টিমিটার কিউব। সো এটা হচ্ছে আমার এখানে আনসার, কেমন? আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে আমার এখানে আনসার। আচ্ছা আজকে হচ্ছে আমার আসলে সময় নেই, কারণ আমি হচ্ছে আরও অনেকগুলো জিনিস পড়াইতাম, এবং আমরা আজকে পিপিপি এগুলো শুরু করতে পারিনি, এগুলো আমরা নেক্সট দিন শুরু করবো। হয়তো আমরা এর নেক্সট লেকচারের পরে থেকে হচ্ছে আমরা টাইট্রেশন স্টার্ট করবো। তো আজকে ভিডিওটা তোমার ভালো লাগলে তুমি ভিডিওতে লাইক করতে পারো, ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।